আমরা প্রথম ক্লাসে কিছু টপিক আলোচনা করেছিলাম যে প্রেগন্যান্সিতে কিভাবে পেইন ম্যানেজমেন্ট করবে, কিভাবে হাইপারটেনশন ম্যানেজমেন্ট করবেন, এই টপিকগুলো আমরা আলোচনা করছি। তো ওখানে কয়েকটা প্রেগন্যান্সি ক্যাটাগরি সবগুলো ড্রাগের আমরা বলছি যে পাঁচটা ক্যাটাগরিতে রাখা হয়। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, এক্স ক্যাটাগরি। কোন ড্রাগগুলো এই ক্যাটাগরি? যে ড্রাগগুলো মানে হিউম্যান ট্রায়াল দেওয়া হয়েছে, মানে ড্রাগগুলো বানানোর পরে এগুলোতে মানুষের মধ্যে অ্যাপ্লাই করে দেখা হয়েছে কোনো রিস্ক নাই, কোনো সমস্যা করে না, ওইগুলো এই ক্যাটাগরি বা এক্সিলেন্ট। এগুলো আপনি ডিমসের মধ্যে কোনো ডাক দেখে যদি সেটা এই ক্যাটাগরি দেন, এটা আপনি দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আরেকটা ডাক আমরা বললাম যে বি ক্যাটাগরি, বি ক্যাটাগরিতেও দেখা গেছে মানে হিউম্যান স্টাডিতে এটাতে কোনো সমস্যা দেখা যায় নাই, হ্যাঁ এনিম্যাল স্টাডিতে কোনো সমস্যা দেখা যায় নাই, আর হিউম্যান স্টাডি করা হয়েছে বাট লার্জ অ্যামাউন্ট অফ করা হয় নাই, তো ওইগুলো সেফলি দেওয়া যায়, ওটা বি ক্যাটাগরি। তাহলে প্রেগন্যান্সি ক্যাটাগরি যেটা এ সেটা বি, এগুলো আপনি মানে কোন একটা ডাক যেটা আপনি জানেন যে এগুলো সেফ ডাক সেটা তো অবশ্যই দিবেন, যেটা জানেন না সেটা ডিমস থেকে একটু খুঁজে দেখবেন যেটা এই ক্যাটাগরি নাকি বি ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি ডাক খুবই কম, ভিটামিনস গুলো এই ক্যাটাগরিতে থাকে, আর বি ক্যাটাগরি ডাক ম্যাক্সিমাম বি ক্যাটাগরি ডাক ওগুলো আপনি সেফলি দিতে পারবেন। আর সি ক্যাটাগরি ডাক ওখানে প্রিকশন, হ্যাঁ সি দ্বারা প্রিকশন মনে রাখেন, ওগুলোতে যদি এই বির মধ্যে কোনো ডাক না থাকে তখন সি ক্যাটাগরি ডাক দিতে পারবেন। আর ডি ক্যাটাগরি ওগুলো দেখা গেছে মানে হিউম্যান স্টাডি, এনিম্যাল স্টাডি, মানে এনিম্যাল স্টাডি তো দেখা গেছে এগুলো বাচ্চার উপর ক্ষতিকর প্রভাব ফেলে, তো এই কারণে ডি ক্যাটাগরি ডি ফর ডেঞ্জার, যেগুলো ডি ক্যাটাগরি ডাক এগুলো কোনোভাবে দেওয়া যাবে না। আর এক্স ক্যাটাগরি কোনোভাবে দেওয়া যাবে না, হ্যাঁ এক্স ক্যাটাগরি ডাক কখনোই দেওয়া যাবে না, ওটার মানে রিস্ক বেনিফিট রেশিও হিসাব করেও দেওয়া যাবে না। তাহলে খুব সেফলি ডাক আমরা বলছি দুইটা, এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি। এই আর বি ক্যাটাগরি যদি পাওয়া না যায় পেশেন্টের দরকার, হ্যাঁ যেমন একটা পেশেন্টের মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া হলো, হ্যাঁ পেশেন্টের নিউমোনিয়ার সাথে বডিতে র্যাশ উঠে গেছে, এরপরে হচ্ছে আরবিসি হেমোলাইসিস হচ্ছে, এরকম ফিচার্স, অথবা পেশেন্টের ইউটিআই হয়েছে, যেমন সেটা ক্লামাইডিয়া ইউরোসাইটিস, হ্যাঁ কালচার করছেন কালচার নেগেটিভ কিন্তু তার পাস যাচ্ছে, ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আপনার এটিপিক্যাল কভারেজ দিতে হবে, সেটা অ্যামোক্সিসিলিন বা নাইট্রোপিউরান্টেন ওগুলোতে কাজ হবে না, সেক্ষেত্রে পেশেন্টের এজিথ্রোমাইসিন লাগবে। এজিথ্রোমাইসিন গুলো ম্যাক্রোলিডস, ম্যাক্রোলিডসটা যদিও ক্যাটাগরি সি, মানে সি ক্যাটাগরিতে, কিন্তু এটা মাঝে মধ্যে দিতে হবে। তো এই পাঁচটা ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। এরপরে আমরা প্রেগন্যান্সিতে কোন কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে, কেন দেওয়া যাবে এটা কথা বলেছিলাম, সেফ অ্যান্টিবায়োটিক্স নিয়ে কথা বলেছি। এরপরে প্রেগন্যান্সিতে কোন অ্যান্টিবায়োটিক গুলো দেওয়া যাবে না সেই আলোচনা হয়েছে। নাসাল কনজেশন ইন প্রেগন্যান্সি, যে প্রেগন্যান্সিতে আমরা কি কি দিতে পারবো, একটা পেশেন্টের নাক বন্ধ হয়ে আছে, প্রেগন্যান্ট ওমেন, আমরা তাদেরকে কি দেবো নাক বন্ধের জন্য, তো সেখানে নাক বন্ধ থাকলে আমরা বলছি যে নরসল অথবা যে স্টেরয়েড যে স্প্রে গুলো আছে এগুলো দেওয়া হবে, ওই যে অক্সিমেটাজোলিন, সাইলোমেটাজোলিন এগুলো দেওয়া যাবে না। এরপরে ইএনটি ইনফেকশনের মধ্যে আমরা বলেছি সিপ্রো, লিভোমক্সি, অ্যাজিথ্রোক্সারিন, এই অ্যান্টিবায়োটিকগুলো অ্যাভয়েড করা হবে, মানে কারোটাইটিস মিডিয়া অথবা সাইনোসাইটিস অথবা থ্রোট ইনফেকশন, টনসিলাইটিস, এই ধরনের পেশেন্ট প্রেগন্যান্ট অবস্থায় আসলে বলেছি শুধু দুইটা মাত্র অ্যান্টিবায়োটিক, একটা হচ্ছে অ্যামোক্সিসিলিন আর একটা হচ্ছে সেফালোস্পোরিন। সেফালোস্পোরিনের মধ্যে আপনার ফার্স্ট জেনারেশনের মধ্যে সেফাডক্সিল আছে, সেকেন্ড জেনারেশনের মধ্যে সেফিউরেক্সিম আছে, এই দুইটা অ্যান্টিবায়োটিকের বাইরে আপনার দেওয়া দরকার নাই। ইএনটি ইনফেকশন, এয়ার নোজ থ্রোট, গলা গলা ব্যথা বা যে কোনো জিনিস, এখানে আপনার ড্রাগ অফ চয়েস থাকবে মোক্সাক্লাভ অথবা সেফিউরেক্সিম, এগুলোর বাইরে দেওয়া যাবে না। এরপরে আমরা এজিথ্রোমাইসিন প্রেগন্যান্সিতে কখন দেওয়া যাবে রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে, যে এজিথ্রোমাইসিন ছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই, তো সেটা আমরা বলেছিলাম যেমন এটিপিক্যাল কভারেজ, কারো রিকেটশিয়া হলো প্রেগন্যান্সিতে, তার রিকেটশিয়া ইনফেকশন পাওয়া গেল, এখন এই রিকেটশিয়া কভারেজের জন্য অ্যান্টিবায়োটিক্স, রিকেটশিয়া কিন্তু সেফটি এক্সামে সারে না, তো এটার জন্য তিন ধরনের অ্যান্টিবায়োটিক্স আছে, একটা হচ্ছে ফ্লুরোকুইনোলন, ফ্লুরোকুইনোলনের মধ্যে কি থাকে সিপ্রো, লিভো, মোক্সাফ্লোক্সাসিন। এরপরে থাকে টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিনের মধ্যে থাকে ডক্সিসাইক্লিন আর টেট্রাসাইক্লিন গ্রুপ অ্যান্টিবায়োটিক্স। এরপরে থাকে ম্যাক্রোলিডস, তো ম্যাক্রোলিডসের মধ্যে থাকে ক্লারিট্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন। তো টেট্রাসাইক্লিন তো প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি দেওয়া যাবে না, ফ্লুরোকুইনোলন কন্ট্রাইন্ডিকেটেড, এটা টেন্ডিনোপ্যাথি ডেভেলপ করবে ফিটাল, এটা দেওয়া যাবে না। তাহলে আমরা দিতে পারবো কি, আমরা দিতে পারবো সেখানে এজিথ্রোমাইসিনটা আমরা দিতে পারবো, এজিথ্রোমাইসিনের বাইরে আর কোনোটা দেওয়া যাবে না, এটা আমরা একটু সহজে আলোচনা করছি এর আগের ক্লাসে। এরপরে পেইন মেডিসিনের ব্যাপারে আমরা কথা বলেছিলাম যে পেইন মেডিসিন, আমরা প্রেগন্যান্সিতে পেইন মেডিসিন আমরা কি দেবো, তো বলেছিলাম এনএসআইডি টোটালি কন্ট্রাইন্ডিকেটেড, মানে 32 সপ্তাহের পরে, 32 সপ্তাহের আগেও আমরা এনএসআইডি দেবো না, এটা ক্যাটাগরি সি। আমরা প্যারাসিটামলের অ্যানালজেসিক ডোজ দ্বারা আমরা মেইনটেইন করব। তো আমরা যদি অ্যানালজেসিক ডোজ দ্বারা মেইনটেইন করি, আমরা এখন তাহলে আমরা সেখানে প্রথমে পেশেন্টকে আমরা প্যারাসিটামলের অ্যানালজেসিক ডোজ দ্বারা আমরা মেইনটেইন করব। যদি অ্যানালজেসিক ডোজ সেরে যায় তাহলে আমাদের এনএসআইডি দরকার নাই, যদি অ্যানালজেসিক ডোজ যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা এনএসআইডি তে যাব, কিন্তু 32 সপ্তাহ পরে আমরা কখনোই এনএসআইডি দেব না। এরপরে অ্যান্টিহিস্টামিনের মধ্যে কোনটা কোনটা সেফ আছে সেটা বলেছিলাম, যে লোরাটাডিন, সেটিরিজিন, আরো দুইটা আছে লিভোসিটিরিজিন, আর আরেকটা আছে ক্লোরফেনিরামিন, এই চারটা অ্যান্টিহিস্টামিন প্রেগন্যান্সিতে সেফ বলেছি। গত ক্লাসে এগুলো আলোচনা করেছি। ব্লাড প্রেশারের ম্যানেজমেন্ট আমরা আলোচনা করেছি। তো আজকে ক্লাসের টপিকটা শুরু হবে এখান থেকে, যে অ্যাপ্রোচ টু মাইগ্রেন ইন প্রেগন্যান্সি, যে প্রেগন্যান্সিতে মাইগ্রেন কিভাবে আপনি চিকিৎসা করবেন, প্রেগন্যান্সিতে মাইগ্রেনের চিকিৎসা কি। তো অ্যাকচুয়ালি প্রেগন্যান্সিতে মাইগ্রেনের ফ্রিকোয়েন্সি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অনেক কমে যায়, তাদের প্রেগন্যান্সিতে মাইগ্রেনের অ্যাটাকের পরিমাণ কমে যায়, আর কারো কারো ক্ষেত্রে প্রেগন্যান্সিতে মাইগ্রেনের অ্যাটাকের পরিমাণ একটু বেড়ে যায়, হ্যাঁ। তো এখন যদি মাইগ্রেন নিয়ে আমাদের আলাদা ক্লাস ছিল, যে মাইগ্রেন কিভাবে বুঝবেন যে এই পেইনটা কি মাইগ্রেনের ব্যথা নাকি অন্য কোনো হেডেক, হ্যাঁ। সবাই একটু মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন, নাহলে এগুলো রেকর্ডিং এর সমস্যা হচ্ছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে একটা পেশেন্টের এই যে হেডেক হচ্ছে এই হেডেকটা কি মাইগ্রেনের হেডেক নাকি অন্য কোনো হেডেক, এটা কিভাবে বুঝবেন। তো মাইগ্রেনের একটা বুঝার একটা ওয়ে আছে, যে পেশেন্টের ইউনিল্যাটারাল হেডেক থাকবে ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে, হ্যাঁ। এটা যদি আমরা যদি পেশেন্টের এটাকে হেড ধরি তাহলে যে কোনো এক পাশে ব্যথা হবে, ব্যথাটা সকালবেলা বাড়তে থাকবে, সবসময় ব্যথা থাকে না, দেখা গেছে দিন সকাল সূর্যের আলো যত বাড়তে থাকে পেশেন্টের ব্যথার ফ্রিকোয়েন্সিটা একটু বাড়তে থাকে। তাহলে একটা পেশেন্ট, ফিমেল পেশেন্ট, প্রেগন্যান্ট পেশেন্ট আপনার কাছে আসলো যে এটা কি তার মাথা ব্যথা নিয়ে আসছে, প্রেগন্যান্সিতে নরমালি একটু স্লাইট মানে ডাল হেডেক, পুরো মাথা মাঝে মধ্যে ব্যথা করতে পারে, ওটা নরমাল। কিন্তু একটা পেশেন্ট খুব সিভিয়ার পেইন নিয়ে আসছে, তার মাথার এক পাশ ব্যথা করতেছে, তখন আপনি জিজ্ঞেস করবেন যে তার মানে প্রেগন্যান্ট হওয়ার আগেও কি এমন ব্যথা হতো, তখন যাদের মানে মাইগ্রেনের অ্যাটাক তাদের আগের একটা হিস্ট্রি থাকবে, হ্যাঁ আমার আগে এরকম ব্যথা হতো। এরপরে আপনি প্রশ্নটা করবেন যে ব্যথাটা কখন বাড়ে, রোদে গেলে কি ব্যথা বাড়ে না, তো কখন ব্যথা বাড়ে, যে আপনি রান্না করে গেলে ব্যথা বাড়ে নাকি রোদে গেলে ব্যথা বাড়ে, শুয়ে থাকতে ভালো লাগে কিনা, এই বিষয়গুলো আপনি একটু তাহলে মাইগ্রেনের হেডেকটা এটা রোদে গেলে ব্যথাটা বাড়বে, ব্যথাটা যে কোনো এক পাশে হবে, মাথার এক পাশে দুই পাশেও থাকতে পারে। এরপরে চা কফি এগুলো খেলে ব্যথার পরিমাণ বাড়তে পারে, এরপরে চকলেট মিষ্টি এগুলো ট্রিগার করতে পারে, ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তাহলে অন্ধকারে গেলে বা শুয়ে থাকতে তার ভালো লাগবে। তো এরকম যদি হিস্ট্রি দেয় যে মাথা ব্যথা নিয়ে আসছে প্রেগন্যান্সিতে, তো ব্যথাটা কখন বাড়ে আপনার, যেটা কি দিনের বেলায় রোদে গেলে কেমন লাগে, যে রোদে গেলে বেড়ে যায়, এরকম সে একটা জিনিস বলবে, সেক্ষেত্রে সেটাকে মাইগ্রেন হিসেবে আপনি ট্রিটমেন্ট দিবেন। এখন প্রেগন্যান্সিতে অ্যাকুইট অ্যাটাক যদি কারো হয়, যে তার আগে থেকে মাইগ্রেন একটা পেইন ছিল, এখন প্রেগন্যান্সিতে তার আবার অ্যাকুইট অ্যাটাক হচ্ছে, তাহলে প্রেগন্যান্সিতে অ্যাকুইট অ্যাটাকে আপনি ট্রিটমেন্টটা কিভাবে দেবেন।
তো আমাদের একুইট অ্যাটাকের ট্রিটমেন্টটা হচ্ছে কি, একুইট অ্যাটাকের মধ্যে ট্রিটমেন্ট হচ্ছে এনএসআইডি, এটা এখন বর্তমানে আপডেট নাইস গাইডলাইন অনুযায়ী এনএসআইডি প্লাস সোমাটিফটেন। হ্যাঁ, মানে ট্রিটমেন্ট বলতে যে কোনো একটা মেডিসিন, সোমাটিফটেন অথবা জর্মিটিফটেন, হ্যাঁ যে কোনো একটা দিয়ে আপনি ট্রিটমেন্টটা দিতে পারবেন। এখন প্রেগন্যান্সিতে সোমাটিফটেনটা যেটা আছে অথবা এনএসআইডি, এগুলো অ্যাভয়েড করতে যতদূর সম্ভব হয় 32 না 28 সপ্তাহ পরে তো মানে কমপ্লিটলি অ্যাভয়েড করবে, আর 28 সপ্তাহ আগেও যতটুকু সম্ভব হয় অ্যাভয়েড করবে। তো এখানের মধ্যে যেটা আছে এনএসআইডি এবং সোমাটিফটেন দুটোই অ্যাভয়েড করবে। এখন একটা পেশেন্টের একুইট অ্যাটাক নিয়ে আসলো, তাহলে একুইট অ্যাটাকে আমরা ম্যানেজমেন্ট কি দেবো, প্যারাসিটামলের অ্যানালজেসিক ডোজটা দেওয়া হবে। প্যারাসিটামলের অ্যানালজেসিক ডোজ কি, নাপা 1, তাহলে তাকে একটা নাপা 1 অথবা সাথে আপনি ডমপেরিডন দিলেন। এখন এই নাপা 1 আর ডমপেরিডনে অনেকের ক্ষেত্রে ব্যথা নাও কমতে পারে। হ্যাঁ, তো তার ক্ষেত্রে আপনি এনএসআইডি তে যাবেন। কোন এনএসআইডি তে যাবেন, আইবুপ্রোফেন যেটা আছে আইবুপ্রোফেনে যাবেন। আইবুপ্রোফেনটা আপনার বিভিন্ন নামে প্রোফেন 400 মিলিগ্রাম নামে পাওয়া যায়, প্রোফেন 400 মিলিগ্রাম। তো প্রোফেন যে 400 মিলিগ্রাম পাওয়া যায়, তাহলে আপনি প্যারাসিটামল 1 গ্রাম সাথে প্রোফেন 400 মিলিগ্রাম। যদি প্যারাসিটামল কন্ট্রোল না হয় তখন আপনি প্রোফেন অথবা নেপ্রোক্সিন যেটা আছে নেপ্রোক্সিন 500 মিলিগ্রাম ওইটাতে যাবেন। সাথে একটা ডমপেরিডন দিবেন এবং একটা পিপিআই দিবেন, যেহেতু যে কোনো এনএসআইডি দিবেন সেগুলো আপনাদের যে গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে, যে আপসেট করতে পারে, সেজন্য সাথে একটা পিপিআই দিবেন। তাহলে একুইট অ্যাটাকে ম্যানেজমেন্ট প্রেগন্যান্সিতে আপনার ফার্স্ট লাইন হবে, পেশেন্টকে বলবেন আপনি প্যারাসিটামল 1 গ্রাম করে খাবেন যদি আপনার একুইটলি কোনো ব্যথা হয়। এরপরে ব্যথা যদি চলে যায় তাহলে অন্য কিছু খাবার দরকার নাই। আর যদি ব্যথাটা আপনি সহ্য করতে পারেন তাহলে আপনার অন্য কোনো কিছু খাবার দরকার নাই। আপনি তাকে বলবেন যে ব্যথাটা যদি আপনি সহ্য করতে পারেন আপনি অন্য ওষুধ না খেলে এটা আপনার প্রেগন্যান্সির জন্য ভালো এবং আপনার বাচ্চার জন্য ভালো হবে। তো যে কোনো মা নিজে কষ্ট করে হলো তার বাচ্চার ক্ষতি থেকে বাচ্চাকে ক্ষতি থেকে রক্ষা করতে চায়। হ্যাঁ, আর 28 সপ্তাহের পরে দেওয়া যাবে না কেন? 28 সপ্তাহ পরে কেন দেওয়া যাবে না, 28 সপ্তাহ পরে আমাদের যে একটু আগে আমরা যেটা বলে আসছি যে 28 সপ্তাহ পরে আমাদের এই যে এখানে বলছি প্যাটেন্ট ডাক্তার আর্টারিওসাস একটা টার্ম আছে, আমাদের বাচ্চা 28 সপ্তাহ পরে যদি দেওয়া হয় এই যে ডাক্তার আর্টারিওসাস যেটা আছে এটা ইয়া হয়ে যাবে, ক্লোজ আপ হয়ে যাবে, প্রিম্যাচিউর ক্লোজ হয়ে যাবে। এটা যদি প্রিম্যাচিউরলি ক্লোজ হয়ে যায় তাহলে ফিটাল অ্যাসফাক্সিয়া ডেভেলপ করবে। হ্যাঁ, বাচ্চার মধ্যে হাইপোক্সিয়া ডেভেলপ করবে, সেজন্য 28 সপ্তাহ পরে এটা দেওয়া যাবে না, 28 সপ্তাহ আগ পর্যন্ত দেওয়া যাবে। এটা টোটাল মেকানিজমটা 10 মিনিটের মতো আমরা আগে লেকচারে বলেছি, আপনি মনে হয় লেকচার ছিলেন না তাই না? প্রথম ক্লাসটা কি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি, আমার মানে মেমোরি থেকে আউট হয়ে গেছে, এখন মনে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করবো এখন এখানে, তাহলে আমরা পেশেন্ট যখন একটু মাইগ্রেন নিয়ে আসলো আমরা মাকে কাউন্সেলিংটা করবো। হ্যাঁ, আপনি ট্রিটমেন্ট দিলেন, আপনি ব্যথা কমাই দিলেন, ভালো ডাক্তার হয়ে গেলেন, আমার কাছে এটা বড় ইম্পর্টেন্ট না। এর বড় বিষয় হচ্ছে তাকে সঠিক বিষয়টা একটু বুঝে বলেন যে মা আপনার নাপা এটা খেলে যদি আপনার ব্যথাটা কন্ট্রোল থাকে আপনি অন্য কোনো ওষুধ খাবার দরকার নাই। কারণ যে ড্রাগগুলো সি ক্যাটাগরির আছে ওইগুলো একবারই সবসময় রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে দেওয়া হয়, যে যদি আমি এটা না খাই মানে যদি এটা নেওয়া না হয় তাহলে মায়ের লাইফের একটা রিস্ক আছে, এরকম সমস্যা ছাড়া ক্যাটাগরি সি ড্রাগগুলো দেওয়াটা আসলে ঠিক না। তো মাকে একটু কাউন্সেলিং করবেন যে আপনি ব্যথার ওষুধ খাবেন না, ব্যথার ওষুধ খেলে আপনার সমস্যা হতে পারে। হ্যাঁ, আপনি প্যারাসিটামল খেয়ে কন্ট্রোল করবেন যদি আপনার এটা সহনীয় মাত্রায় থাকে, আর যদি খুবই অসহনীয় মাত্রায় থাকে তখন আপনি আইবুপ্রোফেনটা দিবেন, প্রোফেন 400 মিলিগ্রাম, যে এখান থেকে আপনি একটা খাবেন। আমাকে একটু কাউন্সেলিং করে দেবেন, দেখবেন তিনি শুনবেন যে আপনার কথাটা তিনি শুনবেন। এরপরে আসেন কারো এত সিভিয়ার হেডেক হচ্ছে মানে যেটা সে আর সহ্য করার মতো না, হ্যাঁ অনেক মানে একুইট মাইগ্রেন, সিভিয়ার একুইট মাইগ্রেন হচ্ছে, তখন আপনি কি করবেন? তো তখন বলা হচ্ছে যে মানে একবারে ওই অবস্থাতে যখন মানে তার কষ্টটা অনেক ওইটা এনএইচএস ন্যাশনাল তো সে ভাইয়া কথা দিয়ে কথা বলতে পারছে না, ওয়ান কিছু শোনা যাচ্ছে না। এখন কি বলছেন ভাই, কিছু শুনিনি। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। কথা বলতে পারছে না। না ভাই, এতক্ষণ ধরে কি বলতে কিছু শোনা যায়নি। কথা শোনা যাচ্ছে এখন? ভাই কেটে আসতেছে, কেটে কেটে যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে এখন? ঠিক আছে, এখন ঠিক হ্যাঁ কথা কি আপনারা বুঝতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা বললাম একটু নেটওয়ার্ক ওয়াইফাই ডিস্টার্ব দিচ্ছে। তো একুইট অ্যাটাক নিয়ে যখন কেউ আসবে, একুইট অ্যাটাক যদি কেউ আসে সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা তাকে প্যারাসিটামল দেবো আর কাউন্সেলিং করবো যে আর কিছু নেবেন না, যেটা যদি ব্যথা ভালো থাকে তাহলে আপনার অন্য কিছুর দরকার নাই। এরপরেও যদি তার অনেক বেশি ব্যথা হচ্ছে তাহলে 28 সপ্তাহ আগে বলে আমরা তাকে সেটা প্যারাসিটামলের সাথে আমরা তাকে একটা ট্যাবলেট প্রোফেনটা অ্যাড করতে পারি, প্রোফেন 400 মিলিগ্রাম, এটা আমরা অ্যাড করবো, সাথে একটা পিপিএ দেবো, পেন্টনিক্স বা একটা পিপিএ দেবো, কিছু লাগবে না, যাই প্রোফেন অথবা নেপ্রোক্সেন আপনি দিলেন। এরপরেও যদি মানে আরো বেশি খুব সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা সোমাটিফটেন নাজাল স্প্রেটা দেবো। তো ওইটা মানে এজ মাচ এজ পসিবল আপনি অ্যাভয়েড করতে চেষ্টা করবেন, প্রোফেন দিয়ে কন্ট্রোল রাখতে চেষ্টা করবেন। ওটা কিছু গাইডলাইন সেভ করছে আর কিছু গাইডলাইন করছে যে এটা এখনো মানে ফোকার এটা লার্জ পপুলেশনের উপরে স্টাডি হয় নাই, তার দিলে সেটা নেজাল স্প্রে হিসেবে দিবেন, যে নাকের মধ্যে যখন শুরু হবে পেইন শুরু হবে 1 কাপ দিলেই চলবে। এবার আসেন একটা বিষয়, আর্লি প্রেগন্যান্সির ক্ষেত্রে ডমপেরিডনটা আসলে প্যারাসিটামলের সাথে কি দেওয়া যাবে? আমাদের ডমপেরিডনটা দেওয়াতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ডমপেরিডন স্টাডিতে কোনো সমস্যা নাই, ডমপেরিডন প্যারাসিটামলের সাথে দেওয়া হচ্ছে কারণ প্রেগন্যান্সিতে তখন ওই ক্ষেত্রে নাউসিয়া ভমিটিং থাকে। ডমপেরিডন ক্যাটাগরি সি, বাট এটাতে কোনো মানে বাচ্চার পর বা ইয়ার পর এটা লার্জ পপুলেশন স্টাডি হয়েছে, কোনো সমস্যা পাওয়া যায় না। ঠিক আছে, এই কারণে দেওয়া যাবে, অসুবিধা হবে না। আর ওটা তো একটা স্ট্রেট ডোজ দেওয়া হচ্ছে, এই যে ক্ষতিকর যেটা আছে মানে কন্টিনিউয়াস যেটা হচ্ছে 15 দিন 20 দিন ওটা আপনার সমস্যা, কিন্তু মানে ওয়ান স্ট্রেট ডোজ একটার মধ্যে তো সেদিন দীর্ঘদিন খাচ্ছে না, সেটা এক বেলা খাবে, এক বেলা জাস্ট তার নাউসিয়া ফিল করবে মুহূর্তে। এবার আসেন একটা নেজাল স্প্রেটা কয়বার দিবে? এটা সর্বোচ্চ দৈনিক 3 বার দেওয়া যায়, মানে প্রেগনেন্ট ছাড়াও সর্বোচ্চ দৈনিক 3 বার দেওয়া যায়। যদি একবার না হয় 2 ঘন্টা পরে আবার দিতে পারবেন, না হলে 2 ঘন্টা পরে আবার দিতে পারেন, দৈনিক সর্বোচ্চ 3 বার।
এখন আমরা আসি রিকারেন্ট মাইগ্রেন, মানে প্রেগন্যান্সিতে তার রিকারেন্ট মাইগ্রেন হেডেক হচ্ছে, তাহলে কি করবেন? তো বলো হচ্ছে রিকারেন্ট মাইগ্রেন হচ্ছে, তাহলে কয়বার হচ্ছে? 15 দিনে একবার, এক মাসে দুইবার হচ্ছে। তাহলে এক মাসে দুইবার হলে তার পুরো প্রেগন্যান্ট পিরিয়ডের মধ্যে টোটাল 10 বার, 15 বার, 16 বারের মতো হবে 8-9 মাসের মধ্যে। তাহলে ওই 15-16 বার সে একুইটি টাকা ম্যানেজমেন্ট দিয়ে সেটা কাটাই নেবে, তার জন্য প্রোফাইল ম্যানেজমেন্টের দরকার নাই। মানে তাহলে একুইটি অ্যাটাক ম্যানেজমেন্টটা দিয়ে চালাই নেবেন, সেখানে কোনো ক্রনিক ম্যানেজমেন্ট দেওয়ার দরকার নাই। রিকারেন্ট অ্যাটাক হলে সেটা আগে তাকে জিজ্ঞেস করবেন যে মাসে কয়বার হচ্ছে। তো সে বলতেছে যে মাসে একবার, দুইবার বা 2 মাসে একবার করে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তার এক মাসের মধ্যে যদি 2 বারের বেশি হয় নন প্রেগন্যান্টদের ক্ষেত্রে, তাহলে সেখানে প্রোফাইলাক্সিসের ইন্ডিকেশন আছে। আর প্রেগন্যান্সিতে প্রোফাইলাক্সিস এভয়েড করবেন, কারণ প্রোফাইলাক্সিস যে ড্রাগটা দিয়ে করবেন সবগুলো ক্যাটাগরি সি তে পড়ে। তো সি ক্যাটাগরি ড্রাগ আপনি 6 মাসের জন্য দিবেন, কোনো দরকার নাই। এখন যদি কারো মানে উইকলি 3-4 বার করে অ্যাটাক হচ্ছে, মানে মাসে 20-25 বার অ্যাটাক হচ্ছে, তখন সেখানে যেটা করবেন, সেখানে দুইটা ড্রাগ আপনি দিতে পারবেন। একটা হচ্ছে প্রোফানোলল আর একটা হচ্ছে অ্যামিটিপ্টাইলিন, যে কোনো দুইটার একটা আপনি দিতে পারবেন। কখন প্রোফাইলেক্টিকটা দিবেন? যদি সপ্তাহে 2-3 বার করে মাইগ্রেন অ্যাটাক হয়, প্যারাসিটামল চলার পরে ফ্রিকোয়েন্ট অ্যাটাক হচ্ছে, সেটা অসহনীয়, তখন প্রোফাইলেক্টিকটা দিতে পারবেন। এর আগে প্রোফাইলেক্টিক দেওয়ার কোনো দরকার নেই। এখন ভাইয়া যার অ্যাজমা আছে তাকে তো বিটা ব্লকার দেওয়া যাবে না, সেক্ষেত্রে অ্যামিডিন দিবেন, এসিএ তাকে। আমাদের প্রোফাইলেক্টিক আমাদের ড্রাগ আছে অনেকগুলো আছে, হ্যাঁ, অ্যামিটিপ্টাইলিন আছে, পরে প্রোফানোল আছে, ক্লোনারিজিন আছে, টপিরামিড আছে। এক একজনের ক্ষেত্রে এক একটা প্রেগন্যান্সিতে সেভ হচ্ছে দুইটা, অ্যামিটিপ্টাইলিন অথবা প্রোফানোল। এটা রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে ইউজুয়ালি দেওয়ার দরকার নেই, কিন্তু যাদের উইকলি 4-5 বার করে অ্যাটাক হচ্ছে তখন তাদের ক্ষেত্রে এটা দিবেন। অ্যাজমা থাকলে, অ্যাজমা না থাকলে এন্ডেভার, আর যদি অ্যাজমা থাকে তাহলে অ্যামিটিপ্টাইলিন। তবে এটা কিন্তু আমাদের মাইগ্রেনের আলোচনা। এখন আমরা আসি অ্যাপ্রোচ টু ইউটিআই ইন প্রেগন্যান্সি। তো প্রেগন্যান্সিতে ইউটিআইটাকে কিন্তু কমপ্লিকেটেড ইউটিআই হিসেবে ট্রিট করা হয়। তো এখানে ইউটিআই নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে, ইউটিআই সাইন সিম্পটম সবগুলো মিলে। আমরা এখানে ফার্মাকোলজিটা বলতেছি যে প্রেগন্যান্সিতে ইউটিআইতে ফার্স্ট ট্রাইমেস্টার এন্ড সেকেন্ড ট্রাইমেস্টারে যদি আপনি ব্লাইন্ডলি কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে চান এম্পিরিক্যালি, সেটা হবে নাইট্রোফিউরান্টোইন, হ্যাঁ। আর যদি থার্ড ট্রাইমেস্টারে নাইট্রোফিউরান্টোইন দেওয়া যাবে না। আমরা এর আগে একটা করছিলাম যে থার্ড ট্রাইমেস্টারের মধ্যে আমরা ড্রাগ দিলে কোনটা দেব? সেফালোস্পোরিন থেকে দেব, সেফিউরেক্সিন হতে পারে, অন্য কোনো ইয়া হতে পারে না। রাউট রাউট তাহলে এখানে থার্ড ট্রাইমেস্টারে দিলে কি হতে পারে? বাচ্চার মানে আরপিসি হেমোলাইসিস হতে পারে, হ্যাঁ, ফিটাল হেমোলাইসিস হতে পারে। সেজন্য থার্ড ট্রাইমেস্টারে নাইট্রোফিউরান্টোইনটা অবশ্যই অ্যাভয়েড করবে। এরপরে আমরা এখানে দেখি মানে এন্টি হেলমিন থেকে আমরা কি কি দেবো প্রেগন্যান্সিতে। কারো ডিওয়ার্মিং করা লাগতেছে, সমস্যা হচ্ছে, সেখানে আপনি এন্টি হেলমিন দিতে চাচ্ছেন, তাহলে কোনটা দিবেন? প্যারাসাইটিক ডিওয়ার্মিং এর জন্য। তাহলে এন্টি হেলমিন যে কোনো আছে, 3টা আছে। এখন এলবেন্ডাজল আছে, মেবেন্ডাজল আছে। তো এগুলো যেগুলোই আছে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে কোনোটাই দেওয়া যাবে না, ফার্স্ট ট্রাইমেস্টারে কোনোটাই দেওয়া যাবে না। আর যদি আপনি সেকেন্ড ডিওয়ার্মিং যদি ইন্ডিকেটেড হয়, তাহলে 12 সপ্তাহ পরে দেবেন। 12 সপ্তাহ আগে কিন্তু দেওয়ার কোনো দরকার নাই। 12 সপ্তাহ পরে লাগলে এলবেন্ডাজল আর মেবেন্ডাজল, মানে যে কোনো একটা আপনি দিতে পারেন। WHO রিকমেন্ডেশন হিসেবে প্রিভেন্টিভ কেমোথেরাপি বলতে ডিওয়ার্মিং আর কি, সিঙ্গেল ডোজ এলবেন্ডাজল অথবা মেবেন্ডাজল আপনি দিতে পারবেন। আর এটা অবশ্যই আপনাকে ফার্স্ট ট্রাইমেস্টারের পরে। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে যে কয়টা দিন সময় আছে, ওই সময়টাতে জাস্ট একটু ধৈর্য ধরবে, পার্সোনাল লাইফস্টাইল মডিফিকেশন করবে, এরপরে দিবে। ওই সময়টাতে বাচ্চার মানে একবারে আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্ট, তো যেহেতু এগুলো ক্যাটাগরি সি এর মধ্যে পড়ে, সেজন্য ওই টাইমটাতে অ্যাভয়েড করবে যে প্রথম যে বাচ্চার আপনি 3 মাস পরে আপনি ওষুধটা খাবেন, 12 সপ্তাহ গেলে এরপরে খাবেন। 12 সপ্তাহ পর কি ডোজ একটা হবে নাকি দুটো হবে? 1 সপ্তাহ পর কি আমরা দিই মেবেন্ডাজল তো পিডি করে 3 দিন করে দিই। না, একটা দিলে হয়ে যায়, একটা সিঙ্গেল ডোজের কথা বলা আছে, হ্যাঁ, শুধু একটা সিঙ্গেল ডোজ দিলে হবে। সিঙ্গেল ডোজের এটা WHO রিকমেন্ডেশন। মেবেন্ডাজল সেম মেবেন্ডাজল পিডি করে 3 দিন দেওয়া হয় না, আপনি সেম ডোজ দিতে পারেন, একদিনে দিয়ে দিতে পারেন। ওটা তো 100 মিলিগ্রাম হয় না মেবেন্ডাজল? আমাদের তো 500 মিলিগ্রাম তো মেবেন্ডাজল আছে, যে ব্যান্ডেক্স পাওয়া যায় 5 মিলিগ্রাম। এরপরে গণস্বাস্থ্যের জি মেবেন্ডাজল যেটা আছে, গণস্বাস্থ্যের জি মেবেন্ডাজল ছোট ছোট খাবে, ওটা 500 মিলিগ্রামে পাওয়া যায়। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস এর জি মেবেন্ডাজল নামে আর কি, ডাইরেক্ট জি মেবেন্ডাজল ওই নামে পাওয়া যায় 500 মিলিগ্রাম, ওটা খাবে। আর যদি 3 দিনের ডোজ দেন, সোলাস নামে যেগুলো পাওয়া যায় কি 3 দিনের জন্য, সেটা দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ওয়ান সিঙ্গেল ডোজের কথা বলা আছে, তো এটা গণস্বাস্থ্যের যেটা আছে জি মেবেন্ডাজল, ওটা দিতে পারেন। সেফ অ্যান্টিমেডিসিন প্রেগন্যান্সি কি কি আছে, দীর্ঘদিন আপনার ব্যবহার করতে হবে, এগুলো সব ক্যাটাগরি বি। অন্ডানসেটন দিতে পারেন, অন্ডানসেটন দিলে এটা জফরা ইমিস্টেট 8 ঘন্টা পর দিতে হবে। আর প্যালোনসেটন আছে, প্যালোক্সি নামে পাওয়া যায়, প্যালোক্সিটা ক্যাটাগরি বি, আপনি প্রেগন্যান্সিতে দিতে পারেন, দৈনিক একবার নিলে হবে। আর এটার মানে পোটেন্সি এফিকাসি সবকিছু অন্ডানসেটনের থেকে অনেক বেশি। আর আছে সাইক্লিজিনটা অ্যান্টিহিস্টামিন ক্লাস ড্রাগ, এটা একটু বুমাস পেশেন্টের তাহলে এটা ট্যাবলেট 50 মিলিগ্রাম নামে পাওয়া যায়, দৈনিক একবার দিলে হবে। ম্যাকলিজিন একলিজ নামে পাওয়া যায়। এখন প্রেগন্যান্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে যে মোশন সিকনেস হয়, এরপরে নাউসিয়া ভমিটিং হয়, তো সেখানে পাইরিডক্সিন যেটা আছে, পাইরিডক্সিনটা কিন্তু পাইরিডক্সিন সাপ্লিমেন্টারি অনেক উপকারী। তো সেক্ষেত্রে পাইরিডক্সিন সাপ্লিমেন্টারি আর ম্যাকলিজিন দুইটা কম্বিনেশন একটা ড্রাগ পাওয়া যায়, সেটা হচ্ছে একলিজ প্লাস। তাহলে এখানে পাইরিডক্সিনের ভ্যালুটা আছে, ফার্স্ট ট্রাইমেস্টারে পাইরিডক্সিনের ভ্যালুটা আছে, এটা নাউসিয়া ভমিটিং প্রিভেন্ট করে। আর ডমপেরিডন এটা ক্যাটাগরি সি, এটা লং টাইম অ্যাভয়েড করবে। যদি একবারই শর্ট টাইম হয়, একদিন দুদিনের জন্য, যেমন একবারই হঠাৎ করে খুব খাবার রুচি চলে গেছে। ডমপেরিডনটা অ্যাকচুয়ালি কি করে? এটা গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল মোটিলিটি মানে ইয়া করে, পেরিস্টালসিসটাকে ইমপ্রুভ করে এবং মোটিলিটি বাড়ায়, খিদে বাড়তে পারে ডমপেরিডন। তো এটা একবারই শর্ট কোর্স, লং কোর্সে দেওয়া যাবে না, দরকার নাই। আর এটার মধ্যে কিন্তু ইয়া নাই, ডমপেরিডন ক্যান বি টেকেন ইন প্রেগন্যান্সি, ফাদার অ্যান্টিসিকনেস মেডিসিন হ্যাভ নট ওয়ার্কড। এটা হচ্ছে এনএচএস ন্যাশনাল হেলথ সার্ভিসের মানে ইম্পর্টেন্ট ডমপেরিডন সম্পর্কে। ডমপেরিডনটা এমনি তেমন কোনো ক্ষতিকর ইয়া পাওয়া যায় না দেওয়ার পরে। তো যদি অন্য কোনো ড্রাগ না থাকে, সেক্ষেত্রে মানে ক্যাটাগরি সি ড্রাগগুলো সবসময় আপনার থার্ড সেকেন্ড লাইনে আসবে। এটা অল্টারনেটিভ যদি থাকে, তাহলে এটা কোনো দরকার নাই। ভাইয়া মেটোপ্রোমাইড গ্রুপের ড্রাগ গুলো মেটোপ্রোমাইড ওইটাও ডমপেরিডনের মতো। মেটোপ্রোমাইডের যেটা সমস্যা, ওটা এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট দেখায়, হ্যাঁ, তো এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্টের জন্য ওইটা অ্যাভয়েড করা হয়। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? ক্যাটাগরি মধ্যে না, ওইটাও ক্যাটাগরি সি মধ্যে পড়ছে। আর্লি প্রেগন্যান্সিতে মানে পেশেন্টদের ম্যাক্সিমাম কমপ্লেইন থাকে মুখে রুচি থাকে না, বমিটিং হয়তো হবে না, কিন্তু মুখে রুচি থাকে না। সেক্ষেত্রে ডমপেরিডনটা যদি ইউজ করা হয়, ডমপেরিডন সাইড এফেক্ট হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন লেভেলটাকে বাড়ায় দেয়। তো এটা তো দেখা যাবে যখন আর্লি সিচুয়েশন আপনি ডমপেরিডন প্রোল্যাক্টিন হরমোনটা বাড়াইতে তো মানে একটা ডোজ দুইটা ডোজে বাড়াবে না কি, হ্যাঁ। তো এই কারণে মুখের রুচি না থাকলে, মুখের রুচি যে কারণে থাকে না, এই কারণে সেই সময় রুচির জন্য শুধু ডমপেরিডনটা দেওয়াটা ঠিক না। সেক্ষেত্রে রুচি বাড়ানোর জন্য আপনি জিঙ্কটা দিতে পারেন, জিঙ্ক দিয়ে দিতে পারেন, এটা ভালো এনার্জিয়া ডিপেন্ড করে অ্যাপেটাইট স্টিমুলেটর হিসেবে। আচ্ছা ভাই, হাইপারনেসিসের জন্য যদি কোনো পেশেন্ট আসে, তাহলে কম্বাইন্ড ড্রাগ কি দেওয়া যায়? কম্বাইন্ড কোনটা দিতে চাচ্ছেন?
আমরা হাইপারএমএসিস নিয়ে আলাদা ক্লাস আছে, তো হাইপার এখানে শুধু সেফ ড্রাগগুলো একটু চিনে দিচ্ছি আর কি। হাইপারএমএসিস নিয়ে আমাদের একবার কমপ্লিট একটা ক্লাস আছে, হ্যাঁ, তো ওটা আমরা ওই ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তাহলে এখানে আমরা সেফ পিপিআই প্রেগন্যান্সিতে পিপিআই কোনগুলো দেওয়া যাবে? তো ওমিপ্রাজলটা ক্যাটাগরি সি, ওমিপ্রাজল ছাড়া বাকি সবগুলো ক্যাটাগরি বি ক্যাটাগরিতে পড়ছে। তাহলে পেন্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ইসোমিপ্রাজল, রেডিপ্রাজল ক্যান টেক সেফলি, জাস্ট ওমিপ্রাজল শুড বি অ্যাভয়েডেড। অ্যান্টাসিড, গ্যাবিসল, মেগাসিল এগুলো মানে অ্যান্টাসিড টাইপের যে সিরাপগুলো আছে এগুলো সবগুলো সেফ। রেনিটিন, ফ্যামোটিন এগুলো সবগুলো দেওয়া যাবে। এখন একটা বিষয় হচ্ছে প্রেগন্যান্সিতে অনেকেরই কিন্তু মানে যে আপসেট থাকে, অ্যাসিডিটি সমস্যা হয়, আবার সেম টাইম প্রেগন্যান্সিতে অনেকের আয়রন সাপ্লিমেন্টারি নেওয়া লাগে, হ্যাঁ। এখন আয়রন এবং পিপিআই দুটো কিন্তু একবার নেওয়া যাবে না। আর প্রেগন্যান্সিতে যে বিষয়টা হয়, তিনটা জিনিসের সাপ্লিমেন্টারি অনেক সময় লাগে। কি কি সাপ্লিমেন্টারি লাগে? আয়রন সাপ্লিমেন্টারি লাগে, ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি লাগে, এরপরে হচ্ছে অনেকের ক্ষেত্রে পিপিআই লাগে। এখন এই তিনটা কিন্তু একটা আরেকটার সাথে মানে খুবই ফাইট চলে, তিনটা কখনো একসাথে থাকতে পারে না। যেমন আয়রন আর ক্যালসিয়াম যদি একসাথে দেওয়া হয় তাহলে আয়রনের অ্যাবজর্পশনে হ্যাম্পার হবে, ক্যালসিয়াম আর পিপিআই যদি একসাথে দেওয়া হয় তাহলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে হ্যাম্পার হবে, আবার পিপিআই আর আয়রন যদি একসাথে দেওয়া হয় আয়রনের অ্যাবজর্পশনে সমস্যা হবে। তাহলে এই তিনটা ড্রাগ কিন্তু অনেকের ক্ষেত্রে একসময় দেওয়া লাগে, মানে কিছু কিছু সিচুয়েশন আসে যে তাদেরকে ক্যালসিয়ামও দেওয়া লাগে, আয়রনও দেওয়া লাগে, পিপিআইও দেওয়া লাগে। তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তখন সেই ক্ষেত্রে এগুলোকে আমাদের এমন ভাবে দিতে হবে যাতে একটা আরেকটার সাথে ফাইট করে মানে ধ্বংস না হয়ে যায়, যাতে সবাই টিকে থাকে, ওইভাবে আমাদেরকে দিতে হবে। এবং ওইভাবে যদি আমাদের দিতে হয় তখন আমরা কিভাবে দেবো? আয়রনের ব্যাপারে বলা হয় এমটি স্টমাক খুব ভালো অ্যাবজর্পশন হয়। তাহলে ধরেন আমরা আয়রনের সবচেয়ে ভালো যেটা পাওয়া যায় হেমোফিক্স নামে পাওয়া যায়, এফসেট নামে। আয়রন নিয়ে আমরা একটা ক্লাস নেবো যে বিভিন্ন ধরনের আয়রনের প্রায় 15-20টা টাইপের ট্যাবলেট পাওয়া যায় বাংলাদেশে, কখন কোনটা কোন ক্ষেত্রে দেবো। এরপরে হচ্ছে আয়রনে কনস্টিপেশন করে, ক্যালসিয়াম কনস্টিপেশন করে, তাহলে দুটো কনস্টিপেটিং কনস্টিপেটিং আর প্রেগন্যান্সি ইটসেলফ কনস্টিপেশন মানে একটা কনস্টিপেটিং কন্ডিশন। তাহলে তখন আমরা কেমনে কি করবো, কোনটা কি করবো, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনে। তাহলে ক্যালসিয়ামের মধ্যে যদি আমরা সহজে বলি, ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট একটা আছে। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আমরা যেটা দিয়ে থাকি ক্যালবোডি। এই যে ক্যালবোডি আমরা ম্যাক্সিমাম সবার যেটা পছন্দ থাকে যে ক্যালবোডি, এরপরে বা ক্যালবোডির মতো আরো কিছু আছে, এসিক্যাল যে মানে এরপরে আছে আপনার কার্বনেট, বিভিন্ন নামে পাওয়া যায়, ক্যালিড নামে পাওয়া যায়, ক্যালবো নামে পাওয়া যায়। এগুলো সবগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট গুলো কিন্তু কি করে, এটা পিপি এর সাথে দিলে এটার অ্যাবজর্পশন কমে যাবে, এগুলো কনস্টিপেশন করে। এখন এমন একটা ক্যালসিয়াম আছে যে ক্যালসিয়াম পিপি এর সাথে কোনো ইন্টারেকশন, কোনো সমস্যা করে না, মানে যত পিপি যত আয়রন সাথে, কিন্তু এটা কারোর সাথে কোনো ঝগড়া ফাসাদ করে না, সে খুবই শান্তিতে নিজের কাজ করে যায় এবং কনস্টিপেশন করে না। সেটা দামে একটু বেশি, ওটা ক্যালসিয়াম সাইট্রেট নামে পাওয়া যায়। মানে তাহলে ক্যালসিয়াম কার্বনেটের অ্যাবজর্পশন রেট হচ্ছে 40%, মানে আপনি যতটুকু খাবেন তার 40% অ্যাবজর্ব হবে, আর বাকিটা কিন্তু অ্যাবজর্ব হবে না। আর নন অ্যাবজর্বিং যে পোর্শনটা আছে ওটা গিয়ে কনস্টিপেশন করবে। আরেকটা ক্যালসিয়াম আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট। তো এই ক্যালসিয়াম সাইট্রেট যেটা আছে এটা জিএডি থেকে অ্যাবজর্পশন রেট হচ্ছে এটা 95%। তাহলে যদি 95% ক্যালসিয়াম ব্লাডে চলে আসে তাহলে এরপর ইয়া করার কোনো সুযোগ নেই, মানে কনস্টিপেশন করার কোনো সুযোগ নেই। তাহলে কারো যদি আপনি আয়রনও চলে, ক্যালসিয়ামও চলে, পেশেন্ট যদি একটু তার টাকা পয়সা থাকে তাহলে আপনি তাকে ক্যালসিয়াম সাইট্রেটটা দিবেন। ক্যালসিয়াম সাইট্রেট দিলে এটা কিন্তু ডাবল ডোজে দিতে হবে, মানে ক্যালসিয়াম কার্বনেট এটা একটা সমান, ক্যালসিয়াম সাইট্রেট হচ্ছে দুইটা। ক্যালসিয়াম কার্বনেট যদি আপনি কাউকে দৈনিক দুইটা দেন তাহলে ক্যালসিয়াম সাইট্রেট এটা দৈনিক তাকে 60টা দিতে হবে, নাহলে এটা মানে যে পরিমাণ সাপ্লিমেন্টারি যেটা দরকার এটা হবে না। তাহলে এটা কি নামে পাওয়া যায়? ক্যালবোটল নামে পাওয়া যায়, এটা একটু লিখে রাখেন ক্যালবোটল। তো ক্যালবোটল এটা অনলি ক্যালসিয়াম, যেটা 95% অ্যাবজর্পশন হবে, এটা কনস্টিপেশন কখনোই করবে না, পিপি এর সাথে এটা কোনো সাইড ইফেক্ট নাই। ক্যালবোটল নামে পাওয়া যায়, ক্যালসিয়াম সাইট্রেট, দাম একটু বেশি। আপনার যদি দৈনিক প্রেগন্যান্সিতে আপনার দিতে হবে একটু বেশি, 2+0+2 এভাবে আপনার দিতে হবে, ঠিক আছে? কারণ এটার মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ থাকে 20%, শুধু 20% থাকে। তো ট্যাবলেটটা ক্যালবোটলটা কিন্তু 1200 মিলিগ্রাম, একটা ট্যাবলেট হচ্ছে 1200 মিলিগ্রাম। তো একটা ট্যাবলেট যদি 1200 মিলিগ্রাম থাকে, এই 1200 মিলিগ্রামের মধ্যে 20% হচ্ছে ক্যালসিয়াম। তো 20% যদি ক্যালসিয়াম থাকে তাহলে একটা ট্যাবলেট থেকে সে 220 মিলিগ্রাম ক্যালসিয়াম পাবে বা 240 মিলিগ্রাম পাবে। মানে 1200 মিলিগ্রামের একটা ট্যাবলেট খেলে সে কতটুকু ক্যালসিয়াম পাবে? 240 মিলিগ্রাম। দুইটা খেলে সে 400 মিলিগ্রাম পাবে বা 480 মিলিগ্রাম, আর সাইডটা যদি খায় সে 800 মিলিগ্রাম পাবে। এখন যদি সে দুধ খায় দৈনিক আধা কেজি দুধ থেকে পাবে 400 মিলিগ্রাম, তাহলে 800 আর 400 1200। প্রেগন্যান্সিতে দৈনিক ক্যালসিয়াম লাগে 1000 থেকে 1500 মিলিগ্রাম ক্যালসিয়াম লাগে প্রেগন্যান্সিতে দৈনিক। তাহলে 1000 মিলিগ্রাম যদি আপনি সাপ্লিমেন্টারি যদি 800 মিলিগ্রাম যদি সাপ্লিমেন্টারি নেন তাহলে ক্যালবোটল দৈনিক 4টা খেতে হবে। আমাদের দেশে অবশ্যই 4টা দিলে মানুষ ডক্টরকে বলে আমরা কি দেব, তো মিনিমাম আপনি 2টা দিবেন, আর বাকিটা সে ডায়েটারি সাপ্লিমেন্ট খাবার দাবার ওটা থেকে নেবে, ঠিক আছে? তাহলে একটা ক্যালসিয়াম যেটা ফুলি অ্যাবজর্ব হয়ে যায়, মোর দ্যান 95% অ্যাবজর্ব হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট। আর এই ক্যালসিয়াম সাইট্রেটের আপনার কোনো ইয়া করে না, পিপি এর সাথে তার কোনো সমস্যা নাই, আয়রনের সাথে কোনো সমস্যা নাই, এটা আপনি দিবেন। প্রেগন্যান্সিতে যাদের কনস্টিপেশন আছে দাম বেশি, একটা 13 টাকা, দৈনিক যদি 2টাতে 26 টাকার মতো আসবে। দেন পেশেন্ট যদি আপনি দেখেন যে পেশেন্টের অবস্থা ভালো, আপনি দিবেন। আর না দিলে তাকে যদি ক্যালবোটল বা অন্যটা দেন, আপনার ক্যালবোডি, ফসিক্যাল ডি যেগুলো আছে, ক্যালসিয়াম কার্বনেট টাইপের যেগুলো আছে, ওইগুলো দিলে কিন্তু পেশেন্টকে ইস্যুগুলোর বসি বা আদার্স অন্য জিনিসগুলো খাইতে বলবেন যাতে কনস্টিপেশন না হয়। এখন যে জিনিসটা আমি বলতে চাইলাম যে কারো প্রেগন্যান্সিতে একটা পিপিএ লাগতেছে, একটা ক্যালসিয়াম লাগতেছে, আর লাগতেছে আয়রন, তাহলে বললাম যে একটা আরেকটার সাথে দিলে ঝামেলা হয়, তাহলে আপনি তিন বেলা দেবেন। পিপিএ ক্ষেত্রে আপনি ডেক্সামেথসোপ্রাজোল যেটা আছে এখানে আমরা দেখালাম, ওইটা দিবেন লং অ্যাক্টিং পিপিএ, মানে একটা দিলে 24 ঘন্টা তার খাবার। তো ওটা কি আছে? লং অ্যাক্টিং পিপিএ হলো ডেক্সল্যান্সোপ্রাজোল, এটা ইয়া নামে পাওয়া যায়, ডেক্সলান 30 নামে পাওয়া যায়। তো এটা দৈনিক একটা দিলে হয়, কারো যদি পিপিএ দরকার হয় এটা দৈনিক একটা দিলেই হয়, 24 ঘন্টাতে একটা দিলেই হয়। তাহলে প্রেগন্যান্সিতে কারো অথবা ডেক্সলান্সো 30 আছে দেশ ফার্মা, যেটা আপনাদের পরিচিত যেটা আছে একটা দিলেন, তাহলে এটা আপনি দৈনিক একটা দিলে হবে। তাহলে এটা দিবেন আপনি রাতে, পিপিএটা আপনি দিয়ে দিলেন 0+0+1, তাহলে সেই কারোর সাথে আর ড্রাগ ইন্টারেকশন হলো না। ক্যালসিয়ামটা আপনি ক্যালবোটল দেন, ক্যালবোটল দিলে আপনি 0+2+0 দুপুরে একসাথে দুইটা দিয়ে দেন, সে দুইটা খেলে মোটামুটি সাপ্লিমেন্টারিটা এনাফ হবে। আর আয়রনটা সকালে দেন 1+0+0, তাহলে তিন বেলা পড়ে গেছে, আর কোনো সমস্যা হচ্ছে না। এখন আয়রন যদি 2 বেলা বা 3 বেলা প্রয়োজন হয় এনিমিয়া থাকে, এখন বলা হয় যে আয়রনটা আসলে দৈনিক একবার দিলেই এটা ভালো অ্যাবজর্পশন এটা ভালো হয় আর কি। নতুন একটা স্টাডি হয়েছে এখানে যে আয়রনটা যদি দৈনিক একবার দেওয়া হয়, 2বার দেওয়া হচ্ছে যে একবারের অ্যাবজর্পশন রেটটা একটু বেশি। আচ্ছা কিন্তু তো ভাইয়া বিভিন্ন ডক্টররা তো দেয় যদি দুইবার 2বার আপনি যদি দিতে চান তাহলে আপনি দুইটা মানে একসাথে দিলে একটু যেটা আপসেট হচ্ছে আর কি, কিন্তু আপনি একসাথে দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আর অথবা আপনি সন্ধ্যাবেলা এটা সকালে দিলেন, আরেকটা সন্ধ্যা 1 ঘন্টা পিপি এর সাথে আয়রন এমটি স্টমাকে দিলে অ্যাবজর্পশন হতে একবার স্টমাকে যেটা ফুলি অ্যাবজর্ব হতে 1 ঘন্টা সময় নেয়, তাহলে ওই 1 ঘন্টার মধ্যে মোটামুটি ওটা কভার হয়ে যাবে। তাহলে ভাই আমি প্রথমে খালি পেটে একটা পেশেন্টকে বললাম যে তুমি রাতে আগে আয়রন খেলা, তার 1 ঘন্টা পরে পিপিআই খেলো, তারপর পরে কি সে ক্যালসিয়াম খেতে পারবে? তো ক্যালসিয়ামটা আমরা দুপুরে রাখলাম। যদি ডাবল করে দেয়? ক্যালসিয়াম আপনার যদি পেশেন্টের ইকোনমিক্যাল সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে ক্যালবোটলটা দিবেন, ক্যালবোটলটা আপনি দুপুরে 2টা দিতে পারেন, রাতে 2টা দিতে পারেন, যখন দিন ওটার সাথে কোনো ড্রাগ ইন্টারেকশন নাই, ক্যালসিয়াম সাইট্রেট যেটা আছে আর কি। আর অন্যগুলো যদি দেয়? অন্যগুলো দিলে একটু সময়টা একটু আলাদাভাবে দিতে হবে, একই বেলা দিবেন না, আচ্ছা দুপুরে দিয়ে দেন, 2টা দুপুরে দিয়ে দেন।
মানে ডাবল ডোজ দেওয়া যাবে, কিন্তু সেটা 2 বেলা না দিয়ে সিঙ্গেল বেলাতে দিলে বেশি হ্যাঁ, হবে। সিঙ্গেল বেলা দিয়ে দেন। কিন্তু আমি আবার যেটা বলতে চাচ্ছিলাম এখানে, আয়রনও কনস্টিপেটিং, মানে এটা কনস্টিপেশন করে, এরপর ক্যালসিয়ামও কনস্টিপেশন করে, তাহলে তাকে দুটো কনস্টিপেটিং ড্রাগ না দিয়ে যে পেশেন্টরা একবারে ডাক্তার কাছে পর্যন্ত চলে আসছে, মানে আপনার কাছে পর্যন্ত আসছে, তাদের কিন্তু ওই ক্যালবোটল কিনে খাওয়ার একটু দাম বেশি 10 টাকা, অন্যগুলো 8 টাকা নেয়। তো আপনি এটা দিলে তার কনস্টিপেশনের সমস্যাটা হবে না ক্যালবোটলটা দিলে। টোটাল 13 টাকা স্যার। 13 টাকা, আচ্ছা 13 টাকা। আচ্ছা, মানে ঢাকাতে যারা আছে তারা খাইতে পারবে, বেশি দিন খাওয়া লাগে না, তো অল্প কদিনে খাইতে পারবে আশা করি মানুষ। এখন আরেকটা বিষয়তে আসেন, মানে এগুলোর সাথে আপনি অনেক সময় প্রেগন্যান্সিতে পাবেন হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, যে হাইপোথাইরয়েডিজমটা কিন্তু প্রেগন্যান্সিতে অনেকের ক্ষেত্রে বেড়ে যায়, মানে হাইপোথাইরয়েডিজম দেখা দেয়, হ্যাঁ, জেস্টেশনাল হাইপোথাইরয়েডিজম দেখা গেছে, মানে প্রেগন্যান্ট ভালো হয়ে গেছে, পরবর্তীতে চলে যায়, মানে ডেলিভারির পরে এটা ভালো হয়ে যায়। এখন হাইপোথাইরয়েডিজমে আমরা কি দিয়ে থাকি? আমরা ওখানে লিভোথাইরক্সিন দিয়ে থাকি। এখন এই লিভোথাইরক্সিন এগুলো সবগুলোর সাথে, ক্যালসিয়ামের সাথে, আয়রনের সাথে, বিশেষ করে এই দুটো ক্যালসিয়াম এবং আয়রন, এই দুটোর সাথে লিভোথাইরক্সিন কি করে ড্রাগ ইন্টারেকশন আছে। আর এই ড্রাগ ইন্টারেকশনের কারণে লিভোথাইরক্সিন যদি অ্যাবজর্ব না হয়, তাহলে মানে থাইরয়েড কন্ট্রোলে থাকবে না, হাইপোথাইরয়েডিজমের যে সমস্যাটা আছে ওটা একটু বেড়ে যেতে পারে। তাহলে আমাদের আইফোর লিভোথাইরয়েডিজম দেওয়া হয় খালি পেটে, মানে সকালে খালি পেটে দেওয়া হয়। এখন কেউ আয়রনও পাচ্ছে, লিভোথাইরয়েডিজমও পাচ্ছে সকালবেলা, লিভোথাইরক্সিন, তখন কি করবেন? তো বলা হচ্ছে এটার সাথে অন্যগুলো যদি 1 ঘন্টার ব্যবধানে হয়, যেমন ক্যালসিয়াম আর আয়রন 1 ঘন্টার ব্যবধানে দিলে হচ্ছে, বা আয়রন আর পিপিআই 1 ঘন্টা ব্যবধানে দিলে হচ্ছে, কিন্তু লিভোথাইরক্সিনের সাথে মিনিমাম গ্যাপটা রাখতে হবে 4 ঘন্টা। লিভোথাইরক্সিন আয়রন কেউ সকালে পাচ্ছে, তাহলে লিভোথাইরক্সিন যদি সকাল 7টায় দিয়ে দেন, তাহলে এই আয়রন মানে 4 ঘন্টার মধ্যে আয়রনও দেওয়া যাবে না, ক্যালসিয়ামও দেওয়া যাবে না। এটা একটু মনে রাখবেন, এই ড্রাগগুলো প্রেগন্যান্সিতে খুবই কমন। তাহলে ভাইয়া কেউ যদি লিভোথাইরক্সিন সকালে খেলো, তারপরে পিপিআই খেলো, তার 4 ঘন্টা পরে আয়রন অথবা ক্যালসিয়াম খেলো, তাহলে তো হ্যাঁ হবে। হ্যাঁ, ওইভাবে করতে পারবে, অসুবিধা নেই। এগুলো ফার্মাকোলজিক্যাল কথাবার্তা, মানে আমরা ডিজিজের সময় তো সবাই মানে ডিজিজ আলোচনা করে চলে যাবে, এই কথাগুলো আসবে না, কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এবার আসেন, ভাইয়া পিপিআই ওই যে ভনপ্রাজল যেটা আসছে ওইটা কি দেওয়া যায় প্রেগন্যান্সিতে? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। সেটা আমি বলতে চাই। ও শুধু ওমিপ্রাজলটা ছাড়া বাকি আপডেট যেগুলো আসছে সবগুলোই বি ক্যাটাগরির মধ্যে পড়ছে। ওইটা কি ভাই একটা দিতে হয় দিনে? হ্যাঁ, বনপ্রাজলটা তো লং অ্যাক্টিং, তো একটা দিলে হয়। মানে ভাই ওটা ওখানে ক্যাটাগরি তুমি বি ওয়ান্স আছে, খেলে তো দৈনিক একটা দিলে হয়। হ্যাঁ ভাই ক্যাটাগরি বি এবং আলটিটাইম স্টেরয়েড দেওয়া যাবে। হ্যাঁ, না আমি একটা জিনিস শুনেন, নতুন যে ড্রাগগুলো আছে ওগুলো কিন্তু নন ক্যাটাগরি, মানে একবারে যেগুলো নতুন বের হয়েছে ওগুলো ক্যাটাগরি বি বলতে, আমরা ওমিপ্রাজলের পরে যতগুলো ড্রাগ আসছে সবগুলো ক্যাটাগরি বি তে, মানে ওগুলো রিসার্চ হয়েছে। কিন্তু যে এটা যেটা বলেন আপনি বনপ্রাজলটা, ওটা কিন্তু নতুন, এতই নতুন যে এটা অনেকগুলো প্রেগন্যান্ট লেডির উপর যে ইয়া করে রিসার্চ করবে, ওই সুযোগ এখনো হয় নাই, বুঝছেন? তো সেজন্য ডেক্সামেথসোপ্রাজল পর্যন্ত যতগুলো মানে রিসার্চ হয়েছে ওগুলোর মধ্যে থাকাটা ভালো আর কি। অলরেডি অনেকে ইউজ করা স্টার্ট করে দিচ্ছে। অসুবিধা নাই, কারণ ও একবারে, যেমন আপনি সহজে একটা জিনিস বলবেন, বলি আমি ড্রাগের ইয়ার ক্ষেত্রে এখন ড্রাগ থেকে কোন ড্রাগটা ভালো এটা বলার ক্ষেত্রে আমি সবসময় একটা মানে থিওরি বলে থাকি। যেমন আমরা যদি আইফোন 6 হিসাব করি, তাহলে 6 থেকে 7টা একটু ভালো, 6 এর যে সমস্যা 7 এর সমস্যাগুলো একটু কম থাকে। এরপর যখন 8 জেনারেশন আসে সেখানে সমস্যা আরো কম থাকে, এটা আরো একটু ইয়া কার্যকরিতা ভালো। 9 জেনারেশন যখন আসে সেটা আরো ভালো হয়। তো ওইগুলো কিন্তু ওইভাবেই করছে যাতে প্রেগন্যান্সিতে সমস্যা না করে। কিন্তু আমরা ওই যে ক্যাটাগরি বি বলতেছি না, এই কারণে যে এটার উপর এখন রিসার্চটা করা হয়নি, কিন্তু আমি বলতেছি না যে এটা ক্ষতি হবে। শুধু আমি প্রাজলটা একবার সর্বপ্রথম যেটা আসতো ওটাকে ক্যাটাগরি সি তে অ্যাভয়েড করতে বলা হয়েছে, কিন্তু ওইটা দিলেও যে ক্ষতি হয় এরকম কোনো এভিডেন্স নাই। জি, সুন্দর একটা ভনপ্রাজলটা আসলে লং, মানে হাফ লাইফটা অনেক বেশি, তো প্রায় 3 আওয়ার্স, আর এগুলো তো 2.5-3 ঘন্টা করে। হ্যাঁ, এই কারণে এটা আশা করি ভালো হবে, এটা নিয়ে রিসার্চ হবে, বা এটা এফডিএ ক্যাটাগরিতে এটাকে নিয়ে আসবে, একটু টাইম লাগবে, একবারে নতুন, একবারে লেটেস্ট জেনারেশন এটা। হ্যাঁ, জি জি জি। এবার আমরা আসি, তাহলে আমরা ওখানে বলছি যে সিরাপ যেগুলো আছে সিরাপগুলো সবসময় সেফ। তাহলে ওখানে আমরা মোটামুটি ক্যালবোটল সম্পর্কে নতুন ইনফরমেশনটা জানেন, যে এটা কোনো কনস্টিপেশন করে না, ক্যালবোটল ক্যালসিয়াম সাইট্রেট, এটা কিন্তু আমাদের ওখানে নতুন ইনফরমেশন। এবার আসে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন টিনিয়া পরিস বিভিন্ন ধরনের টিনিয়া নিয়ে পেশেন্ট আসছে, পেশেন্ট প্রেগন্যান্ট। এখন প্রেগন্যান্সিতে পেশেন্টের টিনিয়াতে মানে টিনিয়া দ্বারা কোনো পেশেন্ট মরে যাবে না, যদি 6 মাসে ইয়া না করে মরে যাবে না। টিনিয়াতে যেটা আছে, টিনিয়া আমরা যদি একবার মানে ইয়া করা এগ্রেসিভ টিনিয়া আমরা যদি প্রিভেন্ট করতে পারি, টিনিয়া যাতে না বাড়ে, একবারে কন্ট্রোলে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি ফিমেল পেশেন্ট হয়, তো ফিমেল পেশেন্টদেরকে আমরা একটু লুজ ফিমেল পেশেন্ট পেতো, আমরা প্রেগন্যান্সিতে তো ফিমেল পেশেন্ট আসবে, আমরা তাদেরকে একটু মানে সাদা শীতে জামা পরতে বলবো, যাতে করে সোয়েটিং না হয়, ওই জায়গাতে যাতে সোয়েটিং না হয়, ওই জায়গাতে যাতে কোনো কাপড়ের কুচি শাড়ির কুচি করে যাতে ওখানে শক্ত ইয়া হয়ে না থাকে। এই জিনিসগুলোর জন্য তাদেরকে আমরা একটু বলবো। প্রেগন্যান্সিতে টিনিয়া মেইনলি অ্যাবডোমেনের মধ্যে অনেক টিনিয়া নিয়ে আসতে পারে, এরপরে ইনার থাইরয়েড নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সব সময় টার্গেটের মধ্যে থাকবে যে তাদেরকে একটা টপিক্যাল ম্যানেজমেন্ট দেওয়া, একটা টপিক্যাল এজেন্ট। হ্যাঁ, তো টপিক্যাল এজেন্ট কোনটা আমাদের সবচেয়ে ভালো কাজ করে আর্লি ইয়া করাবে, আমরা দুইটা টপিক্যাল মনে রাখেন, একটা হচ্ছে নেফডাল নামে পাওয়া যায়, নেপটিফিন, নেফডাল নামে পাওয়া যায়, এটা টিনিয়া কুরিসের মধ্যে, মানে রামের চিপা, এরপরে ইনার থাই, এসব জায়গার মধ্যে মেল ফিমেল যারাই আসুক, এসব জায়গার মধ্যে যদি তাদের ইয়া থাকে কুস্তি এরিয়ার মধ্যে, নেফডাল ক্রিমটাতে 2 দিনে ভালো হয়ে যাবে। তাও আপনারা মিনিমাম 28 দিনের জন্য দিবেন, তারা 2-3 দিন ব্যবহার করতে ভালো হয়ে যাবে। ওষুধ দেওয়ার দরকার নাই, অন্য কিছু দরকার নাই, শুধু নেফডাল ক্রিমটা দিবেন। হ্যাঁ, ইনার থাই যে রেশগুলো আছে রামের আশেপাশে, সেক্ষেত্রে নেফডাল দিলেই হয়ে যাবে। এখন অথবা পেশেন্টের হাতে একটা দুটো লেশন, হ্যাঁ হাতের বাহুতে কবজিতে অথবা পায়ে কোথাও তার একটা দুটো লেশন আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই যে তাকে একটা দুটো আপনি দিবেন, দিলেই হবে। যে এটা আছে টপিক্যাল একটা এজেন্ট দিবেন, আর একটা অ্যান্টিহিস্টামিন দিবেন, অনেক বেশি পরিমাণে যদি ইচিং থাকে সেখানে থাকে, একটা অ্যান্টিহিস্টামিন দিবেন আর একটা টপিক্যাল এজেন্ট দিবেন। এরপর ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, এগুলো এফডিএ ক্যাটাগরি হচ্ছে ডি, মানে ডেঞ্জার, দেওয়া যাবে, এগুলো দেওয়া যাবে না। কিটোনাজল শ্যাম্পু ইউজ করা যাবে তো? হ্যাঁ, টপিক্যাল যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারবেন, মানে টপিক্যাল নিয়ে কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে মানে ওরাল কিছু দিতে যাবেন কিনা। এখন একজন পেশেন্ট তার অনেক বেশি সিভিয়ার টিনিয়া, এখন তাদের ক্ষেত্রে আপনি ওরাল কার্বিনাফিনের মধ্যে যাবেন, কিন্তু বলা হয়েছে গাইডলাইন যে এটা যদিও ক্যাটাগরি বি, ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে এটা দিবেন না। কারণ ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে কার্বিনাফিন, মানে কার্বিনাফিন যে ট্যাবলেট ফর্ম যেটা আছে, ক্রিম আপনি দিতে পারবেন, ইচ ট্রাইমেস্টারে কোনো সমস্যা নাই, কিন্তু ট্যাবলেট ফর্মটা ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া যাবে না। আচ্ছা ভাইয়া, কোনো পেশেন্ট যদি আসে তার কোনো লেশন নাই, কোনো জায়গাতে টিনিয়ার কোনো ইনফেকশন নাই, কিন্তু তার ভ্যাজাইনাল এরিয়াতে অনেক বেশি ইচিং, সেক্ষেত্রে আমরা যে টপিক্যাল লাগাচ্ছি ক্রিমগুলা, এর বাইরে আর কি দিতে পারি? ওরাল কিছু দিতে পারবেন না, টপিক্যালটা দিয়েই, টপিক্যাল আর ইচিং কন্ট্রোলের জন্য অ্যান্টিহিস্টামিন, টপিক্যালই চলবে। অ্যান্টিহিস্টামিন হিসেবে তাকে কি দিতে পারি? অ্যান্টিহিস্টামিন তো আমরা 4টা অ্যান্টিহিস্টামিনের কথা বলছি, এগুলো প্রেগন্যান্সিতে সেফ। এর মধ্যে আছে ক্লোরফেনিরামিন, এরপর ক্লোরফেনিরামিনটা সিনামিন নামে পাওয়া যায়, 2 মাসের বেশি, কিন্তু ইচিংটা খুব দ্রুত কমাবে। এরপরে আছে আপনার লোরাটাডিন, লোরা নামে পাওয়া যায়। এরপর আছে লিভোসিটিরিজিন আর লুসিটিরিজিন, মানে 2টা এল 2টা সি দ্বারা মনে রাখেন, এলএলসিসি। তাহলে এটা ক্লোরফেনিরামিন, সিটিরিজিন, লোরাটাডিন, লিভোসিটিরিজিন, এই একটা হচ্ছে ক্যাটাগরি বি। আর এর মধ্যে ইচিং বেশি ইচিং কমানোর জন্য ফার্স্ট জেনারেশন। হ্যাঁ, কারণ ফার্স্ট জেনারেশন এগুলো ইচিংটা ওয়ান টাইপ অফ সেন্সেশন, যেটা আপনার নার্ভের মাধ্যমে আপনার ব্রেনে যাবে, যে ওখানে মানে ইচিং এর জন্য ব্রেন একটা সেন্সেশন পাঠাবে। তো সেজন্য যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যে অ্যান্টিহিস্টামিন গুলো, ওইগুলো ইচিং কমায়, ওইগুলো আপনার সিডাটিভ অ্যান্টিহিস্টামিন ঘুমানে, আর হচ্ছে কফ সাপ্রেসেন্ট হিসেবে কাজ করে। তো আপনি ক্লোরফেনিরামিনটা দিবেন, অথবা ক্লোরফেনিরামিন যদি বেশি ঘুম আসে তাহলে আপনি লোরাটাডিন অথবা সিটিরিজিন একটা দিবেন।
আচ্ছা স্যার, এই যে মন্টিলুকাস এক্ষেত্রে একটু বলে দিবেন কি এটা কি? আচ্ছা, মন্টিলুকাসের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে লিওপেট্রিয়ান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, ওটা হচ্ছে পোস্ট ভাইরাল, মানে এটা আমাদের যে কাশির মধ্যে একটা জিনিস ভূমিকা রাখে। লিওপেট্রিয়ানটা হচ্ছে ওয়ান টাইপ, আমরা যে ইনফ্লামেটরি যে মিডিয়েটর গুলো পড়ছি, মানে ছোটবেলায় ইনফ্লামেটরি মিডিয়েটরের মধ্যে কি কি আছে, হিস্টামিন হচ্ছে ওয়ান টাইপ অফ ইনফ্লামেটরি মিডিয়েটর। হিস্টামিন কি করে, মাস্ট সেল থেকে আসে, তো মাস্ট সেল থেকে হিস্টামিন এসে কি করে, আমাদের হিস্টামিন এসে আমাদের ব্লাড ভেসেল যেগুলো আছে, মাস্ট সেল থেকে বের হয়ে ব্লাড ভেসেলের পারমেবিলিটি বাড়ায় দেয়। তো সাপোজ এটা একটা ব্লাড ভেসেল, এখন এই ব্লাড ভেসেলের মধ্যে তো মানে একটা সেল আরেকটা সেলের সাথে খুব টাইট জাংশনে লাগানো থাকে। হিস্টামিন কি করে, এই যে একটা সেল আরেকটা সেলের মাঝখানে টাইট জাংশন গুলো কমায় দেয়, পারমেবিলিটি বাড়ায় যায়, তখন এখান থেকে ফ্লুইড লিকেজ হয়, ফ্লুইড বের হয়ে ব্লাড ভেসেল থেকে বাইরে চলে আসে। তো যেমন মেজার নিয়ে বলতে ব্লাড ভেসেল থেকে যদি ফ্লুইড গুলো বের হয়ে চলে আসে, রাইনাইটিস হিসেবে রানিং হিসেবে আমাদের সামনে আসতেছে। এরপর কোথাও চলে গেছে, ফুলে যাচ্ছে, ফুলে যাচ্ছে কেন, ওই যে সেখানে হিস্টামিন রিলিজ হচ্ছে, ব্লাড ভেসেল থেকে ফ্লুইড নিয়ে আসতেছে, সাবকিউটেনিয়াস ফ্লুইড গুলো চলে আসতেছে, ফুলে যাচ্ছে। তখন আমরা কি করি, এই হিস্টামিনটাকে মানে এই হিস্টামিনের রিসেপ্টর গুলো ব্লক করে দিয়ে আমরা তাকে এন্টি হিস্টামিন দিই। এটা একটা হিস্টামিন ইনফ্লামেটরি মিডিয়েটরের কাজ হলো। আরেকটা ইনফ্লামেটরি মিডিয়েটর আছে লিওপেট্রিয়ান। লিউকোট্রিয়েন্স একটা হিস্টামিন মিডিয়েটর আছে। এগুলো যখন আমাদের থ্রোটের মধ্যে, এগুলো বেশি রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে বেশি থাকে। তো রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যখন এটা আসে, এটাও মানে যেকোনো ব্লাড ভেসেল থেকে আসতে পারে, তখন এগুলো কি করে, এগুলো আপনার মানে ইয়া করে, রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আসলে এটা রেসপিরেটরি ট্র্যাক্টকে স্টিমুলেট করে, মানে একটা ফরেন বডি সেন্সেশন দেয়। তো ফরেন বডি সেন্সেশন দিলে সেখানে আমাদের কাশি হচ্ছে। তো এই লিউকোট্রিয়েন্স যে মিডিয়েটর গুলো আছে, এটা যে রিসেপ্টর গুলো আছে, রিসেপ্টর গুলোকে ব্লক করার জন্য একটা মেডিসিন ব্যবহার হয়, সেটা হচ্ছে মন্টিলুকাস। ঠিক আছে, তো এই মন্টিলুকাসটা পোস্ট ভাইরাল টাইপ অফ, কারো এরপরে অ্যাজমার জন্য এটা ইন্ডিকেটেড। অ্যাজমাতে যদি কোনো একটা পেশেন্টের অ্যাজমা, এখন সেই স্টেরয়েড ইনহেলার নিচ্ছে, অ্যাজমাতে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে কি সালবিউটামল। সালবিউটামল যখন কন্ট্রোল না হয়, তখন তাকে স্টেরয়েড ইনহেলার দেওয়া হয়। স্টেরয়েড যখন কন্ট্রোল না হয়, থার্ড লাইন হিসেবে মন্টিলুকাস দেওয়া হয় আর কি। তো মন্টিলুকাস আবার এই ক্রনিক আর্টিকেরিয়া, তাদের ক্রনিক আর্টিকেরিয়া আছে, তাদের একটু দেওয়া হয়, যেহেতু আর্টিকেরিয়া হিস্টামিন যেরকম ইচিং করে, ফরেন বডি সেন্সেশন দেয়, লিউকোট্রিয়েন্স যেগুলো আছে ইনফ্লামেটরি মিডিয়েটর, ওগুলো সেম সমস্যাগুলো করে, সেজন্য মন্টিলুকাসটা দেওয়া হয় আর কি। তো মন্টিলুকাসটা ইউজুয়ালি আর্টিকেরিয়াতে থার্ড লাইন ড্রাগ, অ্যাজমাতে দেওয়া হয়, পোস্ট ভাইরাল ডাইগফে দেওয়া হয়। হ্যাঁ, ক্লিয়ার মন্টিলুকাস প্রেগন্যান্সি জাইডিন এবিউ, তারপর হচ্ছে ভিলাস্টিন, ইভাস্টিন, বিগাস্টিন যেগুলো আছে, ওগুলোকে ক্যাটাগরি নন ক্লাসিফাইড এখনো। হ্যাঁ, আমি তো লিস্টিং একটা আপডেট আসছে, কারণে এখন পর্যন্ত ওগুলো প্রতি কোনো ইয়া হয় নাই। আর জাইলিন যেটা বলছেন, জাইলিন হচ্ছে ফার্স্ট জেনারেশন হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড, এটা বলা হচ্ছে দেওয়া যাবে, অসুবিধা নাই। কিন্তু এটা হচ্ছে সেফ জেনারেশনের মধ্যে হচ্ছে আপনার ক্লোরফেনিডামিন, যেটা সিনামিন নামে পাওয়া যায়। আর হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড হিসেবে জাইলিনটা ফার্স্ট জেনারেশনে, ওটা চাইতে কিন্তু এফিকাসি সিনামিনের ভালো, মানে ক্লোরফেনিডামিন যেটা আছে আর কি, এটা ভালো। স্যার ওই ডেসলোরাটিন দেওয়া যাবে, ডেসলোরাটিন যেহেতু দেওয়া যায়, তাহলে তো ডেসলোরাটিন দেওয়ার কথা। লোরাটাডিনটাকে আবার কিন্তু ক্যাটাগরিতে মানে আনে নাই, লোরাটাডিনটাকে ক্যাটাগরি সিতে রাখছে, ইয়া বিতে রাখছে আর কি। অ্যান্টিহিস্টামিন গুলোতে খুব একটা ক্ষতি হবে এমন আসলে কোথাও ইয়া স্টাডি পাওয়া যায় নাই। তো আমরা ক্যাটাগরি বি কথা বলতেছি, বাকিগুলো ক্যাটাগরি সি। এখন দিবেন না দিবেন সেটা এখন ব্যাপার। আমি জাস্ট আপনাদের ক্যাটাগরি বি তে যে চারটা টাকা আছে, ওটা ফিক্স করতে দেওয়া হচ্ছে, কারণ তেমন একটা ক্ষতি হচ্ছে না। কিন্তু যদি জি কখনো হয়ে যায়, তাহলে আপনার কাছে একটা সেফ অপশন থাকতে অন্য কিছু না যাওয়া ভালো। জি জি। তাহলে আমরা কি বললাম, কার্বেনাফিন ওরাল, যদি আমাদের কখনো লাগে টিনিয়া কর্পোরিসে, সেক্ষেত্রে আমরা কার্বেনাফিনটা দিতে পারি। এক্সপিন নামে পাওয়া যায় 250 মিলিগ্রাম, এরপরে মাইক্রোফিন নামে পাওয়া যায়, বিভিন্ন নামে এটা আছে। কিন্তু এই ট্রাফলুগাল এগুলো দেওয়া যাবে না। এখন এগুলো একবার সিভিয়ার বলে দিবে, তারপরে এটা পেশেন্টকে অবশ্যই, যদি এত বেশি সিভিয়ার টিনিয়া হয় যেখানে তার কার্বেনাফিন লাগছে প্রেগন্যান্সি অবস্থায়, তখন সেক্ষেত্রে এটা একটু রেফার করে দেওয়া ভালো। আচ্ছা, এখানে আমরা অ্যাপ্রোচ হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি, আগের ক্লাসে আমরা এটা একটু আলোচনা করছি। এখানে একটা সিনারিও দেখেন, 32 ইয়ার্স ওমেন ডায়াগনোসড কেস অফ হাইপারটেনশন, প্ল্যানিং ফর প্রেগন্যান্সি এন্ড হার্টবিট আন্ডার কন্ট্রোল বাই ACE-ARBs। একটা 32 বছরের একটা মহিলা, ওনার হাইপারটেনশন ডায়াগনোসিস হয়েছে 30 বছর বয়স থেকে। উনি প্রতিদিন লোসার্টান খাচ্ছেন, এখন এই লোসার্টান 25 মিলিগ্রাম করে খাচ্ছে, অথবা লোসার্টান 50 খাচ্ছে, এতে তার প্রেশারটা খুব ভালোভাবে কন্ট্রোল আছে। এখন উনি কি করতেছেন, যে প্রেগন্যান্সি মানে ইয়া করার জন্য ফ্যামিলি প্ল্যানিং করতে চাচ্ছেন, প্রেগন্যান্সি প্ল্যানিং করতেছেন, তখন আপনি কি করবেন, তখন এই যে ACE-ARBs, এটা প্রেগন্যান্ট হওয়ার 3 থেকে 6 মাস আগে, মিনিমাম 3 মাস আগে এটা বন্ধ করে দিবে। ACE-ARBs 3 মাস আগে বন্ধ করে দিবে। এগুলো টেরাটোজেন সিটির কারণে এগুলো একটু বন্ধ করে দিবে। তাহলে আমরা 3 মাস আগে বন্ধ করে কি দেবো, তাকে আমরা লেভেটালল অথবা মিথাইলডোপা অথবা নিপিডিফেন, ফার্স্ট টাইম হচ্ছে লেভেটালল, কোনো এলাকায় এটা যদি না থাকে সেক্ষেত্রে নিপিডিফেন দিতে পারেন অথবা মিথাইলডোপা দিতে পারেন। তাহলে এটা অবশ্যই ACE-ARBs মানে কোলমেসাটান, লোসার্টান, ক্যাপ্টোফিল, ল্যামিপিল যা আছে সবগুলো 3 থেকে 6 মাস আগে বন্ধ করে দেবেন। অথবা একটা পেশেন্ট খাচ্ছে এটা, এখন আপনার কাছে আসছে 1 মাস আগে আসছে, সরি 1 মাস আগে আসলো না, মানে কনসিভ করে আসলো পেশেন্টটা, তখন কি করবেন, তো তখন তাকে এটা বন্ধ করে দেবেন ইমিডিয়েটলি, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে তার মধ্যে লেভেটালল তাকে শুরু করবেন। তাহলে ACE-ARBs যদি কেউ খেয়ে থাকলো লোসার্টান, 3 থেকে 6 মাস আগে এটা বন্ধ করে লেভেটা 200 মিলিগ্রাম দিয়ে দিবেন। অথবা একটা পেশেন্ট প্রেগন্যান্সিতে হাইপারটেনশন নিয়ে আসছে, আগে থেকে কোনো মেডিসিন খায় না, জেস্টেশনাল হাইপারটেনশন, এখন জেস্ট মানে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন নিয়ে আসছে, আগে কোনো মেডিসিন খায় না, তার ট্রিটমেন্ট আপনি কিভাবে শুরু করবেন, তার ট্রিটমেন্টটা শুরু করবেন লেভেটালল দ্বারা। তো লেভেটালল তাকে 2 বেলা দেওয়া হবে, 101। যদি লেভেটালল 200 মিলিগ্রাম 2 বেলা দিলে কন্ট্রোল না হয়, তখন আপনার কাছে দুটো অপশন আছে, আপনি লেভেটাললকে 400 মিলিগ্রাম করতে পারেন, মানে লেভেটালল 400 মিলিগ্রাম অথবা 202, মানে দুইটা করে দিতে পারেন। অথবা আপনি একটা আগে মানে হাইড্রোজেন গিয়ে লেভেটাললের সাথে সারডোপা এড করতে পারেন। তো সারডোপা কিভাবে এড করবেন, সারডোপা 250 মিলিগ্রাম পাওয়া যায়, 500 মিলিগ্রাম পাওয়া যায়, আপনি প্রথমে 250 মিলিগ্রাম এড করেন, 250 মিলিগ্রাম সারডোপা দিলে 3 বেলা দিতে হয়। তাহলে এটা 3 বেলা দিলেন, 3 বেলা দিলেন দেখতে কন্ট্রোল আছে, তাহলে আর দরকার নাই। যদি কন্ট্রোল না হয় সারডোপা 500 পর্যন্ত দিতে পারেন। এখন পেশেন্ট এত মেডিসিন খাইতে চাচ্ছে না, তাহলে লেভেটালল কন্ট্রোল না হলে সারডোপা 3 বেলা না দিয়ে আপনি নিফেটিফিনে দিতে পারেন। নিফেটেড, ওটা নিফেটেড আছে, তাহলে লেভেটালল চলবে আর নিফেটিফিন চলবে, ওটা দিলে মোটামুটি প্রেশার কন্ট্রোল হয়ে যাবে। সেকেন্ড হাইপারটেনসিভ এজেন্ট ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে কোনটা দিতে পারবেন, প্রেগন্যান্সিতে আপনার লেভেটালল ফার্স্ট লাইন, একবার কোনো ইয়া স্যার লেভেটালল হচ্ছে ফার্স্ট লাইন। এরপরে লেভেটালল যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আপনি নিফেটিডোপা, কার্বোফা নামে পাবেন, ওটা অ্যাড করবেন, অথবা নিফেটিফিন। এখন এগুলো কিছু পাওয়া যাচ্ছে না, এমডোটিফিন, এমডোটিফিন দেওয়া যাবে কি যাবে না, এখন যে এমডোটিফিন যদি ফার্স্ট লাইন না, আদার্স কোন এজেন্ট যদি পাওয়া না যায়, এমডোটিফিন দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কোনটা দেওয়া যাবে না, এসি ইনহিবিটর, হাইড্রোক্লোরোথায়াজাইড, ইন্ডাপামাইড, আর হলো ARBs। ARBs এর মধ্যে কি থাকে, কোলমেসাটান, লোসার্টান, যত সার্টান আছে সবগুলো এখানে থাকে। এবার আমরা একটা জিনিস দেখি, ডায়াবেটিস কি অ্যাড করা যায়, তাহলে এখানের মধ্যে যদি দরকার পড়ে। ডায়াবেটিস অ্যাড করা যাবে না, ডায়াবেটিস কন্ট্রাইন্ডিকেটেড প্রেগন্যান্সি। এখন আসেন অ্যাপ্রোচ টু একনি ম্যানেজমেন্ট ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে একনি হলো, একনি প্রেগন্যান্সিতে অনেকে হয়ে যেতে পারে, এখন এটাতে কি করবেন, এখন একনি ট্রিটমেন্টের পারপাসটা আসলে কি, একনি ট্রিটমেন্টের পারপাসটা যদি সহজে এক কথায় আমি জিজ্ঞেস করি, তাহলে এটা একটা পারপাস, এটা হচ্ছে কসমেটিক পারপাস, যে সে মানে প্রেগন্যান্সি বাচ্চাও আছে প্রেগন্যান্ট, এখন এর মধ্যে তারা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে হয়, অনেক বেশি একনি হয়ে গেছে। প্রথমে তাকে বুঝান যে একনি যে যদি আপনি ইমিডিয়েট, একনি ম্যানেজমেন্ট অলওয়েজ লং টার্ম ম্যানেজমেন্ট, একবার নন প্রেগন্যান্ট হলো 6 মাস লাগে, তাহলে প্রেগন্যান্সিতে সে 6 মাস পরে ট্রিটমেন্ট নিলে তো তার কোনো অসুবিধা হবে না। এই জিনিসটা তাকে বুঝান যে মা আপনার যে আছে এটা আপনার ডেলিভারি করে এমনি ভালো হয়ে যাবে, এখন যদি আপনি বেশি মেডিসিন খান বাচ্চার ক্ষতি হবে, এই জিনিসটা আগে বলেন। বাচ্চার ক্ষতি হবে এটা বললে ম্যাক্সিমাম মা দেখবেন যে এমনি সোজা হয়ে গেছে, সে আর একনি ম্যানেজমেন্ট আপনার কাছে চাইবে না। ঠিক আছে,
এখন যদি তারপর পেশেন্টকে যদি আপনি দিতে চান পেশেন্টকে একটি ম্যানেজমেন্ট, তাহলে সেখানে তার এই যে অ্যাডাপেরেন, বেনজোইল, টেটিনোইন, আইসোটেটিনোইন এগুলো সবগুলো শুধু অ্যাভয়েড না, এটা কন্ট্রাইন্ডিকেটেড, দেওয়া যাবে না, মানে টপিক্যালও দেওয়া যাবে না। এই কয়েকটা আইটেম টপিক্যালও দেওয়া যাবে না। প্রেগন্যান্সিতে সব টপিক্যাল, অ্যান্টিফাঙ্গাল দিতে পারবেন, স্টেরয়েড দিতে পারবেন, হ্যাঁ, কিন্তু এই যে এখানে যেগুলো আছে টেটিনোইন গ্রুপের, আইসোটেটিনোইন গ্রুপের, রেটিনোইড গ্রুপের যেগুলো আছে, রেটিনোইক অ্যাসিড, এগুলো কোনোটাই প্রেগন্যান্সিতে টপিক্যালও দেওয়া যাবে না। তাহলে এই যে সোনাকিরিন, সোনা প্লাস এগুলো সবগুলো প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে আপনি সেফ আর এক্স হিসেবে আপনি কি দিতে পারবেন? দুইটা জিনিস আপনি সেখানে দিতে পারেন টপিক্যালি, মাইল্ড একনিতে ক্রিম এজেলেক্ট আপনি দিবেন, মাইল্ড একনি মানে কিছু পেপিউল হয়েছে, কমেডোনাল একনি খুব বেশি না, জাস্ট কিছু পেপিউল, ওটা আপনি একটু দিতে পারেন, যে সেটা রাতে একবার করে লাগাবেন, হ্যাঁ, তো অন্য কিছু কিন্তু সেক্ষেত্রে দেওয়া যাবে না। আর মডারেট টেকনিক মানে কি পেপিউলের সাথে কিছু কিছু পাস্টিউল আছে, মানে মনে হচ্ছে যে ভিতরে একটা পাস ফর্মেশন হয়ে আছে, যদি এরকম হয় শুধু কমেডোনাল টেকনিক আপনি এজেলেক্ট দিবেন, আর কিছু না, শুধু এটা। এখন যদি মডারেট টেকনিক, সেখানে মডারেট টেকনিক মানে কি, সেখানে ইয়াও আছে, আপনার পেপিউলের সাথে পাস্টিউল আছে, সেটাকে আপনি মডারেট অথবা সিভিয়ার আছে, সেক্ষেত্রে আপনি একটা ক্লিন্ডামাইসিন মানে ক্লিন্ডামাইসিন যে অ্যান্টিবায়োটিক্স আছে, ওই অ্যান্টিবায়োটিক্স আপনি অ্যাড করবেন লোশন হিসেবে। অ্যান্টিবায়োটিক্স লোশনটা ক্লিন্ডামাইসিন, এটা হচ্ছে ক্যাটাগরি বি। তাহলে প্রেগন্যান্সিতে এই দুটো চলবে। এখন এই দুটো যদি কন্ট্রোল না হয়, পেশেন্ট আপনার কাছে আরো কিছু চাচ্ছে, তখন সেখানে যে আইসোটেটিনোইন আছে, ওরাল আইসোটেটিনোইন, ইয়ার আইসোটেটিনোইন আছে, ওইগুলো কোনোভাবেই প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না। এখন এই দুটো যদি কন্ট্রোল না হয়, আপনি পেশেন্টকে খুব ভালোভাবে কাউন্সেলিং করবেন যে আপনার ডেলিভারি পরে ভালো হয়ে যাবে। এখন যদি আপনি আরো ট্রিটমেন্ট নিতে চান, তাহলে আপনার বাচ্চার ক্ষতি হবে, আর আপনি যদি নেন তাহলে আমি আপনাকে দিতে পারবো না, সরি, আপনি এখন ডার্মাটোলজিস্ট দেখান, এখানে আপনার কাজ শেষ। কারণ এগুলো থেকে যে কোনো মুহূর্তে এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিসক্যারেজেরও সম্ভাবনা থাকে। তো এই কারণে এগুলোতে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা এগুলো দেবো, এগুলো সেগুলো মানতে মানবো না মানতে নেই। ওরাল 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 কোনো অ্যান্টিবায়োটিক যেমন এজিথ্রোমাইসিন, এটা সি ক্যাটাগরির একটা অ্যান্টিবায়োটিক, এরপরে আছে আপনার ডক্সিসাইক্লিন, এটা ডি ক্যাটাগরির একটা অ্যান্টিবায়োটিক। আর ওরাল দিলেও তো আপনার 3 মাস অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর আমার যেখানে আননেসেসারি মানে 3 মাস দেওয়ার পরে ভালো হবে কি হবে না সেটা বলা যাচ্ছে না। যেখানে এজিথ্রোমাইসিনটাকে একবারই মানে রিস্ক বেনিফিট রেশিও হিসেবে দেখছি আমরা কামাইডিয়া মাইক্রোপ্লাজমাতে। তো এখানে রিস্ক বেনিফিট রেশিও মানে কি, ট্রিটমেন্ট না করলে পেশেন্টের সেপসিস হয়ে যাবে, পেশেন্টের একটা মানে খুবই ইমার্জেন্সি সিচুয়েশন রাইজ করতে পারে, ওইগুলো তো বলা হয় রিস্ক বেনিফিট রেশিও, যে ওখানে মানে বেনিফিটটা বেশি, না দিলে রিস্ক বেশি। আর এখানে ম্যানেজমেন্ট যদি আমি না করি 4 মাস পরে করলাম, তাহলে আমার এমন কোন অসুবিধা হয়ে যাবে, পেশেন্টের কিছুই তো হবে না, জাস্ট একটু তার কসমেটিক পারপাস ওটা একটু ইয়া লাগবে। জি স্যার, ঠিক আছে। ওই আমি জানতে চাইলাম ওরাল ক্লিন্ডামাইসিনটা কি বাইরে থেকে বল কি সেফ কিনা? ও আমি টপিক্যালি দিচ্ছি আর কি। ওরাল ক্লিন্ডামাইসিনের একটা সমস্যা আছে, ক্লিন্ডামাইসিন সিরোমেমব্রেনাস কোলাইটিস করে, হ্যাঁ, ওটা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, মোস্ট কমন অ্যান্টিবায়োটিক হচ্ছে ক্লিন্ডামাইসিন। ওটা আমাদের যে অ্যানারোবিক অ্যান্টিবায়োটিক্স এর কাজ করে, তো ওটা দেখা যাচ্ছে আপনার ওরালে যদি আমি ক্লিন্ডামাইসিন দিতে হয়, এটা লং টার্ম দিতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফ্লোরা সবগুলোকে মাইরা ওটা ইয়া করে ফেলে, মানে সিরোমেমব্রেনাস কোলাইটিস হবে, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হবে। সেজন্য আমরা এটাকে অ্যাভয়েড করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া ক্রিম বা লোশন এটা কি শুধু একনির উপরে দিবে না পুরো ফেসে দিবে? এটা পুরো ফেসে দিতে পারবে, অসুবিধা নেই। আর এজেলেক্টটা শুধু যে একনিতে পেপিউল আছে ওটার উপর দিবে, কারণ এজেলেক্টটা কিছু স্কিন ইরিটেশন করে, ক্লিন্ডামাইসিন স্কিন ইরিটেশন করে না। এই ক্লিন্ডামাইসিনটা তুমি 3বার দিবে, এজেলেক্টটা তুমি রাতে একবার দিবে। এখন আমরা দেখি অ্যাপ্রোচ টু স্ক্যাবিস এক্সিমা ইন প্রেগন্যান্সি। অনেকগুলো প্রশ্ন আমাদের গ্রুপের মধ্যে আসে যে স্ক্যাবিসের ট্রিটমেন্ট নিতে পারবে কিনা, মানে লরিক স্ক্রিন দিতে পারবে কিনা, এরপর ডার্মাসোলটা দিতে পারবে কিনা, টপিকল দিতে পারবে কিনা, হ্যাঁ, এগুলো অনেকবার প্রশ্ন আসে। তো এখানে এক লাইনে মনে রাখেন যে টপিক্যাল পারমেট্রিন ফর স্ক্যাবিস, টপিক্যাল স্টেরয়েড ফর এক্সিমা, এগুলো সবগুলো প্রেগন্যান্সিতে সেফ, এটা কোনো সমস্যা হবে না। এখন অ্যাপ্রোচ টু ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি, জিডিআর মানে জেস্টেশনাল ডায়াবেটিস। ভাইয়া টপিক্যাল স্টেরয়েড আমরা কি কি দিতে পারি, কয়েকটা নাম যদি বলতেন। টপিক্যাল স্টেরয়েড আপু ধরেন আপনার এক্সিমা হলো, এটা তো আসলে ডার্মাটোলজি ক্লাস, এখানে লম্বা আলোচনা হয়ে যাবে। টপিক্যাল স্টেরয়েড হলো 3 প্রকার। টপিক্যাল স্টেরয়েড 3 প্রকার, একটা হচ্ছে মাইল্ড টপিক্যাল, মাইল্ড স্টেরয়েড, এরপর হচ্ছে মডারেট মানে মাইল্ড পোটেন্ট, মডারেট পোটেন্ট, এরপর হচ্ছে সুপার পোটেন্ট। তো মাইল্ড পোটেন্টের মধ্যে কি আছে, হাইড্রোকর্টিসন। হাইড্রোকর্টিসন কি নামে পাওয়া যায়? হাইড্রোকর্টিসনটা পাওয়া যায় টপিকট নামে। হাইড্রোকর্টিসন পাওয়া যায় যেমন কোন ফিমেল পেশেন্ট, সে প্রেগন্যান্ট, এখন তার মানে এক্সিমাটা হলো মুখের মধ্যে, যদি মুখের মধ্যে হয়, ফেসের মধ্যে, অথবা তার জেনিটাল এরিয়া, অথবা তার আপনার ব্রেস্টে, যদি এরকম সেনসিটিভ কোন এরিয়াতে যদি এক্সিমা অথবা কন্টাক্ট ডার্মাটাইটিস হলো, যে কোনো একটা জিনিস লাগলো, বা ইরিটেন্ট কন্টাক্ট, ইরিটেন্ট ম্যাটেরিয়ালস, অথবা কারো দেখা যাচ্ছে জুয়েলারি ডার্মাটাইটিস আছে, যে সে একটা জুয়েলারি করলো, সেখান থেকে তার দেখা যাচ্ছে গলা বা তার সেনসিটিভ এরিয়াগুলোর মধ্যে ডার্মাটাইটিস র্যাশ হয়ে গেছে, এবং পছন্দ চুলকাচ্ছে। তো মানে সেনসিটিভ এরিয়া যেখানে আছে সেখানে মাইল্ড স্টেরয়েডটা দিবে, টপিকট এটা। সেখানে অন্যগুলো দেওয়া যাবে না, অন্যগুলো দিলে স্কিন বার্নিং হবে এবং স্কিন অ্যাট্রফি হবে। আর মডারেট স্টেরয়েড হচ্ছে বিটামেথাসন, ওটা হচ্ছে মডারেট স্টেরয়েড। আর সুপার পোটেন্ট স্টেরয়েড সেটা হচ্ছে আপনার প্রোবেটাসল, হেলিবেটাসল। তো প্রোবেটাসলটা ডার্মাসল নামে পাওয়া যায়, হেলোবেটাসল ওটা হেলোবেট নামে পাওয়া যায়। তো সেনসিটিভ এরিয়াতে, জেনিটাল এরিয়াতে, এরপর চেস্টে, ফেসে, ফিমেলদের এসব জায়গাতে সুপার পোটেন্ট স্টেরয়েড দেওয়াটা একবারে টোটালি নিষেধ, কন্ট্রাইন্ডিকেটেড, দেওয়া যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে সুপার পোটেন্ট স্টেরয়েড দেওয়া যাবে না, স্কিন অ্যাট্রফি হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে মাইল্ড এরিয়াতে মাইল্ড স্টেরয়েড, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে সেনসিটিভ এরিয়াতে মাইল্ড স্টেরয়েড কি টপিকট নামে পাওয়া যায়। আমরা মূলত টপিকটটা ইউজ করতে পারছি, তাই তো? এই টপিকটা না, সেনসিটিভ এরিয়া আপনার টপিক। এখন একটা প্রেগন্যান্ট ফিমেল আসলো, প্রেগন্যান্ট ফিমেল ওনার মানে পায়ের মধ্যে, পায়ে এক্সিমাটা হলো ওনার, দেখা গেল আপনার প্লামোফ্রান্টাল ডার্মাটাইটিস যেটাকে আমরা বলি আর কি, হাতে পায়ে তার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনি ডার্মাসলটা দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বলছি সেনসিটিভ এরিয়াতে হলে, যেখানে একটু সফট এরিয়া, সেনসিটিভ এরিয়া, সেখানে টপিকট। আর অন্য জায়গায় আপনি বিটামেথাসন, ডার্মাসল, হেলোবেট এগুলো দিতে পারবেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এখন অ্যাপ্রোচ টু ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস। এই জেস্টেশনাল ডায়াবেটিস আমরা এটা টোটালি লম্বা ক্লাস, যেটা ডায়াবেটিস যাদের মানে একবার টোটাল ডায়াবেটিস ক্লাস করছেন আগে, তারা এটা বুঝবেন। আপনারা এটা নিয়ে আমরা একটা ক্লাস নেব পরে, এখানে শুধু পরে কয়েকটা কথা মনে রাখতে পারলে হবে যে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হিসাবটা কিন্তু একটু আলাদা। আমরা নরমালি ফাস্টিং গ্লুকোজ যদি কারো মোর দ্যান 7 মিলিমোল যায়, তখন আমরা ডায়াবেটিস বলি। আর গ্লোবাল পজিটিভ যদি 11.1 এর বেশি যায়, তখন আমরা ডায়াবেটিস বলি, এটা নন প্রেগন্যান্টের ক্ষেত্রে। কিন্তু প্রেগন্যান্সিতে যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজটা 5.6 এর উপরে থাকে, তাহলে এটাকে আপনি ডায়াবেটিস হিসেবে চিকিৎসা শুরু করতেই হবে। অথবা আপনি ওজিটি করলেন, এখন ওজিটি করার পরে আপনি দেখলেন 2 ঘন্টা পরে তার সুগার লেভেল মোর দ্যান 7.8। তো 7.8 থেকে 11.1 পর্যন্ত এটা হচ্ছে আমরা ওই যে আইজিটি হিসেবে ধরি, মানে নন প্রেগন্যান্টের ক্ষেত্রে আইজিটি। তাহলে নন প্রেগন্যান্ট যেটা আইজিটি প্রেগন্যান্সিতে, সেটা ডায়াবেটিস, এটা ডায়াবেটিসের রেঞ্জ। তাহলে ফাস্টিং 5.6 আর গ্লোবাল ওজিটি 7.8, অথবা বড় পেটে 7.8 এর বেশি আর খালি পেটে 5.6 এর বেশি হলেই ডায়াবেটিস হিসেবে তার চিকিৎসা শুরু করতে হবে। ফার্স্ট লাইন হচ্ছে মেটফর্মিন দিয়ে 1 সপ্তাহ বা সর্বোচ্চ 2 সপ্তাহ দেখবেন। 2 সপ্তাহ যদি মেটফর্মিন এটা কন্ট্রোলে না আসে, 5.6 এর নিচে না আসে, তখন ডাইরেক্ট ইনসুলিন আর কোনো কথা নাই। তাহলে সেকেন্ড অ্যান্টিডায়াবেটিক ড্রাগ কি আছে? মেটফর্মিন দিয়ে আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখবো, যদি না হয় এরপরে আমাদের ইনসুলিন। এখন ইনসুলিন রেগুলার ইনসুলিন, এসপার্ট, লিস্পো, এনপিএইচ, ভিটামিন সবগুলো ক্যাটাগরি বি।
এগুলো আলাদা ক্লাস, মানে এখানে তো আমরা ডায়াবেটিসের ক্লাস নিচ্ছি না, এগুলো অনেক লম্বা আলোচনা, এগুলো বলবো না। এখন আরেকটা কথা, লিপিড লওয়ারিং এজেন্ট ইন প্রেগন্যান্সি, একটা প্রেগন্যান্ট ওমেন এখন সেই লিপিড লওয়ারিং এজেন্ট নিতে পারবে কিনা, বলছে না, সেই লিপিড লওয়ারিং এজেন্ট প্রেগন্যান্সিতে নেওয়া যাবে না। ভাইয়া মেটফরমিনটা কয় বেলা দিব? মেটফরমিন আমরা প্রথম শুরু করার সময় 500 মিলিগ্রাম করে আমরা তাকে প্রেগন্যান্সি তো আমরা নরমালি মধ্যে থেকে 500 মিলিগ্রাম করে আমরা একবার দিয়ে শুরু করি, আর প্রেগন্যান্সিতে আমরা প্রথমে 500 মিলিগ্রাম, এটা 100 দিয়ে আমরা দিব 3 দিন। কেন? মেটফরমিনটা আমার বডিতে একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে, মেটফরমিন প্রথম দিন খেলে একটু যে আপসেট হবে, পেশেন্টের এমনকি ডায়রিয়া হতে পারে, এই কারণে আমরা একটু লো ডোজ দ্বারা শুরু করব, এরপর 3 দিন পরে 101 আপনি দিতে পারেন, দিয়ে আপনি তাকে 7 দিন পরে আসতে বলেন, যে 7 দিন পরে এক্সট্রা দেওয়া যাবে কমিট এক্সট্রা দিতে পারেন। হ্যাঁ কমেট এক্সার দিতে পারেন, ভালো, এটা তো আরো সুবিধা, আপনি কমেট এক্সার দেন, দিয়ে 500 মিলিগ্রাম দিলেন কমেট এক্সার, এরপরে আসতে বললেন, যদি না কমে ওটা ডোজটা বাড়ালেন। হ্যাঁ এখন কথা হচ্ছে মেটফরমিন আপনি বাড়াতে বাড়াতে মেটফরমিন কমেট 850 অথবা কমেট 1000 যেটা আছে 1000 মিলিগ্রাম, ওটা 101 এ গেলেন, গিয়ে এক সপ্তাহ দেখলেন যে কমছে কিনা, দেখবেন যে না এক সপ্তাহ পরে তার কমতেছে না, তখন আরেক ইনসুলিনে চলে যাবেন, তখন এটা একটু রেফার করে দেবেন। আর যে কারণ আপনি কাউন্সেলিং করতে পারবেন না, পেশেন্ট ইনসুলিন অনেক পেশেন্ট মানে আরো সুস্থ মানুষ ইনসুলিন কিনে করে দেয়, কিন্তু তাকে বোঝানোটা আরো কষ্ট হয়ে যাবে। এবার আমরা বলি আই ড্রপ ইন প্রেগন্যান্সি। আই ড্রপ আমাদের জনপ্রিয় আই ড্রপ আছে, আইভেন্টি আই ড্রপ, মানে মোক্সিফ্লোক্সাসিন যেটা আছে, মোক্সিপ্যাক মানে মোক্সিফ্লোক্সাসিন যেটা আছে, তো মোক্সিফ্লোক্সাসিনটা আমরা যদি ইন্টিগ্রেটেড ক্লাসিফিকেশনে দেখি, তাহলে এটা কিন্তু ফ্লুরোকুইনোলন। ফ্লুরোকুইনোলনের মধ্যে কি কি আছে? ফ্লুরোকুইনোলনের মধ্যে আছে এক নাম্বার সিপ্রোফ্লোক্সাসিন, এরপর দুই নাম্বার সিপ্রোফ্লোক্সাসিন, দুই নাম্বার হচ্ছে লিভোফ্লোক্সাসিন, এটা সিপ্রো থেকে একটু ভালো, হ্যাঁ মানে সিপ্রো ফোর্থ জেনারেশন, থার্ড জেনারেশন হচ্ছে মোক্সিফ্লোক্সাসিন। তো এই মোক্সিফ্লোক্সাসিন সব যেগুলো আছে এগুলো সবগুলো প্রেগন্যান্সিতে সিপ্রো, লিভো, মোক্সিফ্লোক্সাসিন সবগুলো মানে অল ফ্লুরোকুইনোলন কন্টেন্ট ইন প্রেগন্যান্সি। তাহলে আমি মোক্সিফ্লোক্সাসিন দিতে পারতেছি না, আইভেন্টি দিতে পারতেছি না, তাহলে আমরা কি দিতে পারবো? দুইটা সেপ্রো, এক হচ্ছে টোপ্রামাইসিন আর এক হচ্ছে এজিথ্রোমাইসিন আই ড্রপ, এই দুটো আপনি দিতে পারেন, ঠিক আছে? এটা প্রেগন্যান্সিতে আপনার দেওয়া যাবে। কারণ ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস নিয়ে পেশেন্ট আসলো, তাহলে তাকে ওটা দিতে পারবেন। আচ্ছা আজকে এতটুকু আলোচনা থাকুক, ইনশাআল্লাহ পরে আমরা নেক্সট ক্লাসে আরো বাকি আলোচনা করব। ভাইয়া ক্লাসগুলো কি প্রতিদিন হবে? না না, অ্যাকচুয়ালি রোজার মধ্যে প্রতিদিন আমাদের যদি কোরআন সেশন আছে, পরে আরো কিছু রমজানের ব্যস্ততা আছে।